বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবার সব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিকঠাক মতো তো নাকি? সব ঠিক জি আছে? ভাইয়া, সবই শোনা ওকে, চলো আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। তো 2 নাম্বার ক্লাসের আলোচনার বিষয় কিন্তু জারণ সংখ্যা। আজকেই আমাদের জারণ সংখ্যা নিয়ে শেষ ক্লাস। তো ডোন্ট এভার থিঙ্ক যে জারণ সংখ্যা নিয়ে কি তাহলে সব শিখে ফেললাম। আনসার হচ্ছে না। এটা নিয়ে আরো ডিটেল আমরা জানবো হচ্ছে পরিমাণগত রসায়ন অধ্যায়, এবং সেই সাথে আরো কনসেপ্ট অনেক বেশি খোলাসা হবে রাসায়নিক বন্ধন অধ্যায়ে। তারপরেও কি সব শিখে যাবে? আনসার হচ্ছে না। জীবনে কোনো কিছু শেখাতে কখনোই মনে করবা না যে সব শিখে ফেলছো, ঠিক আছে? যেমন ধরো, প্রতি বছরই আমি এই ক্লাসের এই কন্টেন্টগুলাই গত বছরও কিন্তু দেখাইছি এইচএসসি 27কে। তোমাদেরকে দেখানোর সময়ও আমার কিন্তু নতুন নতুন জিনিসপত্র অ্যাড হচ্ছে, নতুন ধারণা ঢুকতেছে, যেগুলো সব হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি না, বাট শিখতেছি। জীবনটা এরকম, যে কোনো কিছু নিয়ে বলে আই সব শিখে ফেলছি, ও আসলে কিছু পারে না। ও এত বড় কোর ব্যাংক, ও জানেও না যে ও কত বেশি অজানা, মানে কত বেশি জিনিস ওর এখনো পর্যন্ত অজানা। যেমন তোমরা আইনস্টাইনের ওই ঘটনাটা জানো, একটা পার্টিতে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল তার, ঘটনাটা শুনছো? শোনো নাই? না। না ভাইয়া। আচ্ছা, অনেকে হয়তো বা শুনছো, বুঝতেছো না, আমি বলে দেই। ঘটনাটা হচ্ছে, আইনস্টাইন একটা পার্টিতে গেছে, তো ওইখানে এক মেয়ের সাথে কথা হয়েছে। তো ওই মেয়ে জিজ্ঞেস করছে আপনি কি করেন? তো বলছে আমি ফিজিক্সের ছাত্র। অলরেডি ততদিনে এসে বিজ্ঞানী আর কি। তো বলছে আমি ফিজিক্সের ছাত্র। তো ওই মেয়ে হাসাহাসি করতেছে, আপনার এত বয়স, বুড়ো মানুষ, আপনি ফিজিক্সের ছাত্র? আমি তো ফিজিক্সে গ্র্যাজুয়েশন করে ফেলছি আরও এত বছর আগে। তো আইনস্টাইন বলল রাইট। মানে তোমরা বুঝছো যে আসলে বোঝে সে তার নিজের অপারগতাটা সবার আগে জানে। যেমন ধরো, তোমরা কেউ যদি মার্শাল আর্ট শিখে থাকো, জিজুৎসু যদি শেখো বিশেষ করে, তখন তোমার দেখবা শেখার শুরুতে আগে কি শেখায় জানো? আছাড় খায় কেমনে, পড়ে যাইতে হয় কেমনে। কারণটা কি? পড়ে তো জীবনে যাইতেই হবে, ধরা তো জীবনে খাইতেই হবে কোনো না কোনো এক সময়, তাই না? তো ধরা খাইলে তখন যেন তুমি এমনভাবে না পড়ো যে তোমার আঘাত লেগে মাথায় টাথায় লাগে, বা এমন বেকা তেকাভাবে পড়লা যে হাত ঠ্যাঙ্গাটা ভেঙে বসছো। তো এই জন্য জীবনটা এরকমই, যে পড়ে যাওয়ার জন্য অলওয়েজ রেডি থাকতে হবে। তার মানে এই না যে মাইন্ডসেট থাকবে পড়ে যাওয়ার। আমি পড়ে যেতেই পারি, ইটস টোটালি ফাইন, বাট আমি উঠে দাঁড়াবো আবার। ওকে, সো জারণ সংখ্যা নিয়ে আজকে সেকেন্ড ক্লাস। তোমাদের বাড়ির কাজগুলো দেখলাম, ভালো লাগছে, বাট আরও অনেকের বাড়ির কাজ দেওয়া উচিত। কারণ তোমাদেরকে জানানো হয়েছে বাড়ির কাজ যারা দিবা, আমরা কিন্তু তাদের নাম টুকে রাখি। ওই অনুযায়ী ভিত্তি করে কিন্তু ব্রাভো ব্যাচ ফর্ম করা বা আলাদা কোনো এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, ওটা আমরা গোপনেই রাখি, বলি না আর কি। ওই যে অনেকে যে মার্কেটিং করে, একে এই গিফট দেওয়া হয়েছে ওই উপর, এইগুলা না, মানে আছে আর কি, ব্যাপার আছে। ওকে ভাই, এসি টেম্পারেচারটা একটু নামান, গরম লাগে। শোনা ছিল। সো বলো, ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের জারণ সংখ্যা লাগবে আমাদের। এখানে কি হবে? এই ফসফেট মূলকটাকে আমরা টার্গেট করব। ফসফেট আসছে থেকে আমাদের একটা অ্যাসিডের কথা মনে আসা উচিত, H3PO4। সো ফসফেট এখান থেকে আসছে, তাহলে এখানে জারণ সংখ্যা কত হবে? কোনো হিসাব ছাড়াই +5। আর যদি হিসাব করতে চাও তাহলে তো যে এক্স ধরে করা যাবে বাচ্চাদের মতো। আচ্ছা, K2CrO4 এই যৌগটার নাম জানো? বলো তো এই যৌগটার নাম কি? ভাই পটাশিয়াম ক্রোমেট। পটাশিয়াম ক্রোমেট, রাইট। K2Cr2O7 যেটা, ওটা হচ্ছে তোমাদের পরিচিত পটাশিয়াম ডাইক্রোমেট। এটা হচ্ছে শুধুমাত্র পটাশিয়াম ক্রোমেট। তো আমি সংক্ষেপে নামটা কিভাবে লিখতেছি দেখো, পটা মানে বুঝে নিবা পটাশিয়াম, পটাশিয়াম ক্রোমেট। ওই দেখো লিখতে গিয়ে যে আমি নিজেও কিন্তু ডাই লিখে ফেলছি, পটাশিয়াম ক্রোমেট ভাইজান, এই বস্তুটা। আচ্ছা, পটাশিয়াম ক্রোমেট, রাইট। সো পটাশিয়াম ক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আসছে বলো? +6। +6 আসছে। কিভাবে আসছে হিসাব দেখা যাচ্ছে, পটাশিয়ামের হচ্ছে +2, অক্সিজেন হচ্ছে -8, তাহলে ব্যালেন্স করার জন্য আরো +6 আমার বাকি আছে। তাহলে ডেফিনেটলি সেটা আমাদের এই ক্রোমিয়ামটাই বিয়ার করবে, +6, ঠিক আছে। ক্যালসিয়াম নাইট্রেট, এখানে নাইট্রোজেনেরটা জানতে চাইছি, এটা কোত্থেকে আসছে বলো? পটাশিয়াম নাইট্রেট, এই নাইট্রেট মূলকটা কোত্থেকে আসছে? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড থেকে আসছে। তাহলে আরো হিসাব সহজ, নাইট্রিক অ্যাসিডটা শিখলে দুনিয়ার যে কোনো নাইট্রেট আয়নেরটা পারা যাবে, যে কোনো যৌগে। তাহলে এখানে নাইট্রোজেনের আছে হচ্ছে +5। ওকে, নাইট্রিক অক্সাইড, এটা সংকেত তো গতদিন লিখে দিয়েছিলাম, সংকেতটা হচ্ছে NO। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত আছে? +2। 2। এগুলো তোমরা পারছো মোটামুটি সবাই। আমরা বলছো ইয়ার হামুকাল্লাহ, কেরা জানি হাঁচি দিয়ে বসলো। আচ্ছা, এবার আসো, এই টাইপের যৌগগুলাকে কি বলছিলাম মনে আছে ভাই? স্মার্ট বোর্ডে কোনো একটা ঝামেলা হয়েছে, কাজ করতেছে না। জটিল যৌগ। জটিল যৌগ বলে, হ্যাঁ একটু। হ্যাঁ ভাইয়া পানির জারণ সংখ্যা এখানে 0 ধরা হয়েছে না? আবার একটু বলো, বুঝি নাই। ভাই এখানে পানির জারণ সংখ্যাটা মানে H2O এর জারণ সংখ্যাটা কি 0 ধরা হয়েছে না? পানির জারণ সংখ্যা 0, ওকে। প্রথম কথা হচ্ছে দেখো ভাই, পানির কোনো জারণ সংখ্যা হয় না। জারণ সংখ্যা আমরা হিসাব করি প্রতি পিস পরমাণুর জন্য, কথাটা মনে আছে?
সো ঘটনা হচ্ছে হ্যাঁ এখানে ভাইয়া, পানি সেজন্য। যেটা আছে, পানির চার্জ হচ্ছে আমরা ধরবো 0। চার ওকে, চার্জ নাইট্রিক অক্সাইড এটা কিন্তু একটা যৌগ, এটার চার্জ ধরবো হচ্ছে আমরা 0, কারণ একটা যৌগ, আস্ত যৌগ। সালফেট যে মূলকটা, এটার জারণ সংখ্যা তো হবে না, এটার চার্জ হবে কত, 2 মাইনাস, Minus ওটাকে 2 আমরা -2 ফরম্যাটে লিখছি। তাহলে এবার আয়রনের কত হয়ে যাবে বলেন তো, +2, plus 2 বুঝেছো, +2। তো এই যৌগগুলোকে বলে জটিল যৌগ। দেখা মাত্র চেনার উপায় কি, এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, তবে থার্ড ব্র্যাকেট ছাড়াও কিন্তু জটিল যৌগ আছে, আপাতত তোমাদের চেনার দরকার নেই। ওকে, এইটাও আর একটা জটিল যৌগ, এটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। সো ঘটনা হচ্ছে এইটার ক্ষেত্রে কি করব, সালফেট হচ্ছে -2, অ্যামোনিয়া তো চার্জবিহীন একটা যৌগ 0, তাহলে কপারের কত হয়ে যাবে বলেন তো, +2, এই যে +2। এখন ধরো তোমরা যারা নটরডেম বা হলিক্রসে ভর্তি পরীক্ষার জন্য পড়তেছো, তারা যদি পরীক্ষার আগের রাতে বসে তুমি এই জটিল যৌগের জারণ সংখ্যা বাইর করা শিখতে থাকো, কোনো লাভ নাই। বিশ্বাস করো ভাই, তুমি এনডিসির ভর্তি পরীক্ষার এতদিনের যত কোশ্চেন ব্যাংক তোমরা যে যেখান থেকে কিনছো, তুমি কোথাও দেখাইতে পারবা না যে এই যে বইয়ের বাইরের ইন্টারমিডিয়েটের জিনিস পরীক্ষা আসছে, নট লাইক দ্যাট, ঠিক আছে। সো তোমাদের আমি বলে দেই, এই যে এনডিসিতে যে জারণ সংখ্যাগুলো আসে, এইগুলোর জন্য, এইগুলো পারার জন্য সবচেয়ে স্মার্টেস্ট ওয়ে হচ্ছে, আমি যে অ্যাসিড শিখাইছি, অ্যাসিড থেকে ওই যে ক্যালসিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের কত +5, কেমনে বুঝছো, নাইট্রিক অ্যাসিড শিখে, এই টেকনিকগুলো জানা লাগবে, ঠিক আছে। চেনা পরিচিত যৌগই তোমাকে দিবে, চেনা পরিচিত 9-10 এর যৌগই দিবে, বাট তুমি যত ফাস্ট করতে পারবা তত ভালো। ওকে, O2F2, এটার নাম যেন কি বলছিলাম বলেন ভাইয়া, ওই হ্যাঁ। আপনি বলছিলেন না যে নটরডেমের কথা যখন বললেন, এখন ওই যে দেখছি যে ওরা পঞ্চম অধ্যায়ে মুক্তজোড় ইলেকট্রন বের করার জন্য হাইব্রিড অরবিটাল, একযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণুর সংখ্যা, এরকম নানা টপিক ইউজ করছে, কিন্তু দিন শেষে এগুলা দেখতে পারে। কি করবো এগুলা পড়ে এখন? এগুলা পড়ে কোনো কাজ তো হবেই না, এই কাজগুলো অনেকেই, আচ্ছা ধরো তোর নাম কি, কে বললি এটা, সাজিদ ভাইয়া। সাজিদ, তোর ছোট ভাই আছে, জি ভাইয়া, কোন ক্লাসে পড়ে, 7। 7-এ পড়ে। তো ধর আম্মু তোকে বলছে, এই সাজিদ দেখ তো চ্যাংড়াটা পড়াশোনা করতেছে কিনা, ও কেমন পড়াশোনা পারে, বা ওর একটা বন্ধুকে তুই একটু জাজ করতেছিস যে দেখি বাচ্চাটার পড়াশোনা কেমন হইতেছে। এখন তুই ওকে জিজ্ঞাসা করলি, বলো তো ত্রিকোণমিতিতে সাইন থিটা সমান কি, ও পারবে, বলো। না, ও যদি বাইরে ফেলেও, ওকে বলতে হবে হচ্ছে ইচড়ে পাকা, ওরে যায় দেখবো ওর নিজের ক্লাসের জিনিসপত্র পারে না। খুবই রেয়ার একটা পসিবিলিটি হইতে পারে যে সে তার নিজের ক্লাসের জিনিসও পারে, এই ক্লাস 7-এ বসে সে ত্রিকোণমিতির সাইন থিটার অনুপাত জানে। তো ব্যাপারটা হচ্ছে এইটা, তোমাদের বর্তমানে এই যে এই কথাগুলো আমি বারবার বলি, মানুষের কাছে খারাপ হয়ে যায়, কারণ এগুলো বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান। তো এই স্টুডেন্টদেরকে নিয়ে ব্যবসা করার জন্য তারা এমন সব আজাইরা জিনিস দেখায়, যেটা আসলে ওই স্টুডেন্টের কাজে লাগবে না, বা ওই সময় শেখার কথা না। কেউ যদি 2 মাসের বাচ্চাকে ধর, বা 1 মাসের বাচ্চাকে সে যদি গরুর রান ঠেসে দেয় মুখের মধ্যে, যে খাও বাবা, এটাতে প্রচন্ড প্রোটিন, প্রচুর পুষ্টি আছে, এটাতে বাচ্চাটার পুষ্টি হবে না, বাচ্চাটা ধ্বংস হয়ে যাবে। সো একই ছাগলামিটা আমাদের এই কোচিংগুলো করে, ওইগুলা থেকে একটু নিজেরা বিরত থাইকো, এবং বন্ধুদেরকেও বললো যে ভাই এটা জাস্ট এরা নিজেরা শো অফ করতেছে, অ্যাকচুয়ালি এই জিনিস কাজের না আর কি, কাজে লাগবে ওটা ভাইয়া- পরে লাগবে, যখন লাগবে তখন তুই শিখবি। হ্যাঁ বলো। ভাইয়া, এই লোন পেয়ার আর বন্ড পেয়ার হিসাব করার জন্য যৌগ থেকে এরকম কি কোনো সূত্র আছে ইউনিভার্সাল, না এগুলো কোচিং সেন্টার গুলো নিজেরা বানাই নেয়? আছে, ইউনিভার্সাল বলে পৃথিবীতে কিছু নাই, আজকে একটু টের পাওয়া যে ইউনিভার্সালিটি অন্তত কেমিস্ট্রির ক্ষেত্রে কাজে লাগে না, এটা ফিজিক্সেও কাজে লাগে না, বাট ফিজিক্সের ভাইয়ারা ক্লাসে এগুলো অ্যাভয়েড করে, ঠিক আছে। ইউনিভার্সাল বলে দুনিয়ায় কিছু নাই, তোমার হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, একইভাবে সব জায়গাতে এক্সেপশন কাজ করে, ইটস টোটালি ফাইন। বাট কেমিস্ট্রির লোকজনরা দে আর অনেস্ট ইনাফ টু অ্যাকসেপ্ট দ্যাট থিং, টু টেল দ্যাট থিং, অ্যাডমিট দ্যাট থিং, মানে এই যে স্ট্রেট ফরওয়ার্ডনেস, সোজা কথা মুখের উপরে বলে দেওয়া, ভাই এই কাজ সবাই পারে না, এতটুকু সততা ফিজিক্সের লোকজন অন্তত দেখায় না, আমি গ্যারান্টি দিব। এমনকি ম্যাথের লোকজনরাও দেখায় না, আমি তোমাদের প্রমাণ করতে পারবো, দ্যাটস নট ফান। এনিওয়ে আসেন, O2F2, এটার নাম কি বলেন, O2F2 এর নাম কি, ডাইঅক্সিজেন ডাইফ্লোরাইড। ডাইঅক্সেন ডাইফ্লোরাইড। প্রথমে কেটা জানি কইছো অক্সেন ডাইফ্লোরাইড, তারা মারি ফেল। আচ্ছা, এখানে অক্সেনের জারণ সংখ্যা তো আমি বের করে দেখাইছিলাম, কত হবে, +1। যদি কেউ গত দিনের ক্লাস মিস করে থাকো, আবারও বলতেছি, ফ্লুরিনের ফিক্সড অক্সিডেশন নাম্বার -1, তাহলে 2টা ফ্লুরিন কত হবে, -2, তাহলে 2টা অক্সেন কত হবে, +2, তাহলে প্রত্যেকটা অক্সেনের কত, +1, কারণ জারণ সংখ্যা বের করা হয় প্রতি পিস পরমাণুর জন্য। ওকে, তারপরে এবার বলো নাইট্রাস অক্সাইড, এটা সংকেত কি, তাড়াতাড়ি বলেন। M2O। N2O, নাইট্রাস অক্সাইড। যে প্রথমে বলছো এনো, তারে মারি ফেলবো, দাঁড়াও। তাহলে এখানে নাইট্রোজেনের কথা হবে বলেন তো, +1, ঠিক আছে,
ওকে, তারপরে এগুলো তোমরা ভাইচ্ছ আর কি সবাই। P2O5 এ ফসফরাসের জারণ সংখ্যা কত? প্লাস Plus 5. 5। +5 বেরিয়াম সুপার অক্সাইড, এটা সংকেত কি লিখছো? হা হা, এখানে জাস্ট BaO4 আচ্ছা, কেউ লেখছো BaO2, কেউ লেখছো BaO4। আমরা একটা কাজ করি, সংকেতটা ডিটেক্ট করে আসি, চলো। মানে নিজেরা সংকেতটা আবিষ্কার করি গাণিতিক ভাবে, কোনো বগিচগি না। একটা কাজ করি, ধরে নেই ধরি বেরিয়াম সুপার অক্সাইডের সংকেত হচ্ছে, ধরে নিলাম BaON। ওই এন এর ভ্যালুটা আমরা বাইর করব, ঠিক আছে? কেমনে বের করা যায় বলেন তো, বুদ্ধি দেন। বেরিয়ামের জারণ সংখ্যা তো ফিক্সড, কত? +2। +2. জি হ্যাঁ, ভাই অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? Minus -1/2 half কেন -1/2 বলতেছো? minus কারণ সুপার সুপার অক্সাইড অক্সাইড। peroxide. ডিমান্ড করছে আমার কাছে সুপার অক্সাইড, তাহলে ওখানে বসাইতে হবে হচ্ছে -1/2। তাহলে প্লাস হচ্ছে -1/2 ইনটু হচ্ছে কত? n ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু যদি হিসাব করে বের করি কত আসবে বলেন তো? 4। তার মানে সংকেতটা হবে কি? BaO4, নট BaO2, দ্যাট ইজ BaO4। সো এখানে জাস্ট সংকেতটা জানতে চাইছে, আর কিছু জানতে চায় নাই। তো কেন জানতে চায় নাই? কারণ এখানে বেরিয়ামের তো আমরা জানি ফিক্সড অক্সিডেশন নাম্বার +4 হবে, সরি +2 হবে। আর অক্সিজেনের তো সুপার অক্সাইড যেহেতু বলছে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2ই থাকবে। সো গাণিতিকভাবে প্রমাণ করলাম। এবার আসো H2N2O2, এটার নাম কি জানো ছিল এই অ্যাসিডটার? বলো। হাইপোনাইট্রাস অক্সাইড। হাইপোনাইট্রাস অ্যাসিড। ভাইয়া ওকে, হ্যাঁ। এরকম গাণিতিক ভাবে বের করা এরকম আরো অনেক কয়টা অঙ্ক দিন তো, মানে আমরা চেষ্টা করব। ওকে, তোর নাম কি? সাম্য। ওকে, ঠিক আছে। হাইপোনাইট্রাস অ্যাসিড, এটা ক্লাসের পরে অবশ্যই একটু মনে করে গ্রুপে বলবি। গ্রুপে রিপ্লাই না দিলে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করিস যে ভাই এগুলো আর দিয়েন। ওকে, হাইপোনাইট্রাস অ্যাসিড। তো এখানে তো সহজ জিনিস, কিভাবে করছো বলো? +1 আসছে না, নাকি অন্য কিছু আসছে? ঠিক আছে তো? আমার দেখাইতে হবে +1। জি ভাই +1, ওকে। তারপরে ফেরোসোফেরিক অক্সাইড, এটা সংকেত কি বলেন? ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4। যারা জানো না শিখে ফেলো, এই জিনিস বহুত কাজে লাগে আমাদের। আচ্ছা, এটা জানি কে জানি দেখলাম বাড়ির কাজের মধ্যে, এটাকে মনে হয় ম্যাগনেটাইট লেখছো। এই কাজটা করবা না। মানে ম্যাগনেটাইট হচ্ছে আকরিকের নাম, বুঝছো? যখন আমরা এই টাইপের রাসায়নিক পদার্থ নিয়ে কথা বলতেছি, উই আর টকিং অ্যাবাউট পিওর সাবস্টেন্সেস, বিশুদ্ধ পদার্থ নিয়ে। সো বিশুদ্ধ পদার্থ তো ভাই আকরিকের নামে ডাকা যাবে না, ওর মধ্যে আরো ভেজাল গুজাল অনেক কিছু মিশানো থাকে। ইভেন কেলাস অবস্থায় থাকতে পারে, আর্দ্র অবস্থায় আর কি, আর্দ্র কেলাস। ওকে, তাহলে এখানে আয়রনের কত আসছে আপনারা হিসাব করছেন না? বলেন। +2.67 অক্সিজেনের হচ্ছে -8, তিনটা আয়রনের +8, তাহলে 8/3। 8/3 মানে কত আসে? 2.67। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে +2.67। তবে এখানে কিছুটা কিন্তু আছে, পরে বলতেছি আর কি। বাট এমসিকিউ পরীক্ষায় যদি কখনো অপশনে এটা থাকে তাহলে এটাই আনসার। হ্যাঁ, ওকে। এবার আসো Cl2O7 এর ক্লোরিনের জারণ সংখ্যা কত? এটা হচ্ছে +7 হবে। HCl তে ক্লোরিনের কত আসছে আপনাদের? +1। কারণ অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, তাহলে ডেফিনেটলি আমার ক্লোরিন সাহেব কত হবে? +1 হবে। থায়োসালফিউরিক অ্যাসিড। সো থায়ো নেমিং এখনো তোমরা শেখো নাই, অনেকে হয়তো বা জানো আগে থেকেই। থায়োসালফিউরিক অ্যাসিডের সংকেত কি লিখছো বলো? H2SO3 এটা হবে হচ্ছে H2S2O3, থায়োসালফিউরিক অ্যাসিড। ওকে, সো এখানে সালফারের জারণ সংখ্যা কত হবে? হিসাব করছেন? প্লাস কত? 2 আসছে। 2 আসছে। মিথেনে কার্বনের জারণ সংখ্যা গতদিন ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম, কত হবে বলো? -4। আচ্ছা, তো এই জিনিসটা গতদিন যেটা আমাদের বলা ছিল, এটাকে আমরা আজকে আরেকটু ব্যাখ্যা দেখবো আর কি, যে কেন -4 হয়েছে, অনেকে হয়তো বোঝো নাই। এইবার আসো, ওই যে কে জানি বললা যে ভাই আরো কিছু সংকেত নিজেরা গাণিতিকভাবে যেন করতে পারি, তো তার একটা এক্সাম্পল দেখায় দেই যে কেমনে করবা। প্রমাণ করতে হবে। বলো। আরেকটা ছিল HN3। আসবো, টেনশন নেই। সো প্রমাণ করো যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3, গাণিতিকভাবে প্রমাণ করতে হবে জারণ সংখ্যার কনসেপ্ট দিয়ে। দেখেন, ধরি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি ধরে নেওয়া যায়? ধরো AlON ধরলাম। এখন এই N এর ভ্যালুটা আমাদের বাইর করতে হবে। এখন কি করা যায় বলো দেখি? দুই ভাবে করব। একবার হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে N ধরছি, আর একবার কি করব কত? N ধরবো অ্যালুমিনিয়াম, সরি অক্সিজেনের সাথে একবার N ধরছি, একবার অ্যালুমিনিয়ামের সাথে ধরবো। তাহলে আমাদের বোঝা হবে যে আমি যত বাড়ির কাজই দেই, তুমি যত যোগই করো, নিজে থেকে গুতাগাতা দিলে যে কোনোটাই বাইর করা যাবে। এখন আমরা একটা টেকনিক কাজে লাগাই, সেটা হচ্ছে একটু আগে যেটা করছিলাম। অ্যালুমিনিয়াম তো ফিক্সড অক্সিডেশন নাম্বারের এলিমেন্ট,
মৌল, তাহলে অ্যালুমিনিয়ামের কত ধরবো আমরা? এই ইংলিশ ভার্সনের কে যেন আছিস, ওর নাম কি ভুলে গেছি, মনময়। আমি আছি স্যার। স্যার আমি ওকে, আছি না কিছু না বুঝতে পারলে বলিস, অক্সিডেশন নাম্বার নিয়ে কথা বলতেছি আর কি। ওকে ওকে, সো অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, আর অক্সিজেনের কত ধরবো বলেন তো এখানে, বলেন। -2 -2, কারণ হচ্ছে এখানে তো পারঅক্সাইড সুপার অক্সাইড কিছু বলে না, আর অ্যালুমিনিয়াম এগুলো ফর্ম করে না, সাধারণ এত ইনটু হচ্ছে n = 0। তাহলে বলো n = কত আসবে এখান থেকে? 1.5। 2/3 এইটা ওই পাশে গেলে হচ্ছে -3 হবে, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তাহলে আসবে 3 কত 2। 2/3 কোত্থেকে? 3/2 হবে না, বুঝছস তো? এই বেটা, তার মানে আমাদের কাছে দাঁড়াচ্ছে সংকেতটা কি হবে, AlO 3/2। এখন ভাবো তো, এই যে এই নিচের নাম্বারগুলো কি ইন্ডিকেট করে? এগুলো তো পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা কি কখনো এরকম ফ্র্যাকশন হবে, ভগ্নাংশ হবে? না ভাই, এটা এটা দেখলে তো কি বলো, এটার নাম কি, তোমার ডালটন কবরতে উঠে এসে তোমার ভিড়াবে যে কত করে কয়ে আসলাম যে এগুলো ফ্র্যাকশন হয় না, তো কথা তো শুনোস না। তো ঘটনা হচ্ছে তখন আমাদের হোল নাম্বারে কনভার্ট করার জন্য অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের রেশিওটাকে কত দিয়ে গুণ করা লাগবে? 2 দ্বারা। নিচে যা থাকবে তাই দিয়ে, তার মানে 2 দিয়ে, তার মানে তখন আসবে অ্যালুমিনিয়াম হয়ে যাবে 2টা আর অক্সিজেন হয়ে যাবে হচ্ছে 3টা। দ্যাটস ইট, প্রমাণিত হইল যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত আসলেই Al2O3। এবার চলো, যদি ওইখানে আমরা n ধরতাম তখন কি হইতো? তখন আমাদের হিসাবটা আসতো এরকম, 2/3 হতো। হ্যাঁ 2/3 হইতো। অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার +3 ইনটু হচ্ছে কত বলেন তো, n ইনটু হচ্ছে n প্লাস অক্সিজেনের কত হবে -2 = 0। তার মানে এখান থেকে তোমার n = কত আসবে? n = আসবে হচ্ছে 2/3। সো তার মানে সংকেতটা দাঁড়ায় কি আমাদের, Al 2/3O। তো এই জিনিসটা আবার নেওয়া যাবে না, তখন আমাদের কি করা লাগবে বলো? আবার 3 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করলে তুমি ওই জিনিসটাই পাবা, কি পাবা? Al2O3। সেম জিনিস। তার মানে আমি বুঝাই দিলাম বাড়ির কাজ দেওয়ার আগেই যে তুমি n এর যে সংখ্যাটা এটা যে কারোর সাথে ধরতে পারো, ধরে নিলাম। মানে যখন তুমি আসলে এখানে n ধরছো এর একটা হিডেন মিনিং আছে, এটা কি বোঝো? এখানে n ধরার মানে কি, n সংখ্যক অক্সিজেন পরমাণু আছে, সাথে আরো একটা হিডেন কথা আছে যেটা বলে না। বলেন তো কথাটা কি? অ্যালুমিনিয়ামের তুলনায় অর্থাৎ প্রতিটা অ্যালুমিনিয়ামের পরমাণুর সাথে অক্সিজেন আছে n সংখ্যক, প্রতিটা। সো ওইখানে সাইলেন্টলি আমরা 1 ধরে নিছি। সো তারপরে আমরা রেশিও মিলাইছি যে ওই রেশিওতে থাকবে, কিন্তু হোল নাম্বারে যাবে কখন, তখন হচ্ছে ব্যাপারটা এরকম হবে। সো এই ব্যাপারটা বুঝছো আশা করি। এখন তাহলে চলো ফেরোসোফেরিক অক্সাইড নিয়ে আর একটু কথা বলি। সেটা হচ্ছে, তাহলে আমি যদি x/y রেশিও ধরে করতাম তখন কি হতো? ধরেন যদি আমি আচ্ছা। ধরতাম AlX ও y। ভালো বুদ্ধি। যদি ও এরকম করে, তোমরা একটু বলো তো ওর বুদ্ধিটা কি অ্যাকসেপ্টেবল নাকি না? AlXOY, বাকিরা বলেন। ভাই acceptable না না। ভাইয়া, কারণ দুইটা চলক নিয়ে তো আমরা বের দুইটা করতে ইকুয়েশন পারবো না। লাগবে। সে চলক। দুইটা সমীকরণ লাগবে, তুই পরে কানবি, বলবি যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ভাই এই এখানে কি বুঝছস? দুইটা সমীকরণ বানানো যাইতো না? আচ্ছা, দ্যাটস অ্যানাদার ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন। যোজনী বদল হয়, যোজনী বদল করে হ্যাঁ। সংকেত লেখা যায়, কিন্তু সেটা না করে এইভাবে লেখার কারণটা কি? আচ্ছা, খুবই নিশ্চয়ই, ভালো নিশ্চয়ই। কথা। আমরা জানি যোজনী বদল হয়, তাই না? একটা মৌলের সাথে আর একটা মৌলের যোজনী বদল করে আমরা সংকেত বানাই, কথা সত্য। বাট এই যে যোজনী বদলের যে আইডিয়াটা, এটা একেবারেই ছোটবেলার কনসেপ্ট। এই তোমরা চাইলে আজকেও দেখানো যাবে যে আসলে এই কথাটা খুবই ভুয়া। যোজনী বদল করে যদি সবসময় সংকেত হইতো, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত জীবনেও H2O2 হইতো না। কিছু বোঝো নাই। হ্যাঁ ভাইয়া। এই স্টুডেন্টটা এইভাবে একটু করে দেখাবেন, হ্যাঁ, বুঝি নাই। এই স্টুডেন্টটা এইভাবে একটু করে দেখাবেন। এই যে তোমরাই তো বাড়ির কাজ দিতেছো, এগুলোই তো বাড়ির কাজ, এগুলো দেখানো যাবে না তো, নিজেদের করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা একই জিনিস অনেকভাবে করা শিখবো। যে যোজনী বদল করেও তো করা যাইতো, দ্যাটস টোটালি ফাইন, কিন্তু জারণ সংখ্যার ধারণাটাকে ব্যবহার করে কিভাবে করে আর কি। যেমন ধরো তোর এই কথা মনে পড়লো আমার, তোরা ফিজিক্স তো অনেক জায়গায় হয়তো বা পড়া শুরু করছিস, ভেক্টর অধ্যায়টা কি শুরু করছো এখনো, বা কেউ করছো ভেক্টর? আচ্ছা, ভেক্টরে একটা কনসেপ্ট আছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক হ্যাঁ বেগের ভাইয়া। অঙ্ক ভেক্টর দিয়ে করা যায়। তো এখন আমাদের এইচএসসির মানে আমাদের এক ব্যাচ সিনিয়র চপল ভাই আর কি, উনি আমাদের এলাকার বুয়েটে চান্স পাইছে এমএমইতে। তো ভাইয়ের কাছে আমরা পড়তে গেছিলাম 3 জন, একদিন ভোরবেলায়, এখনো মনে আছে, ফজরের নামাজের পরে। তো ভাইয়া হচ্ছে প্রথমেই ধরে আমাদেরকে আপেক্ষিক বেগের কনসেপ্ট দেখাইছে, দেখানোর পরে একটা অঙ্ক দিছে। অঙ্কটা খুব মজার, ধর এরকম আর কি, আমার এখনো মনে পড়ে। ফিজিক্সের খুবই বিখ্যাত অঙ্ক, যে কোনো একটা বিন্দু থেকে এক লোক ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে একদিকে রওনা দিছে।
ওই একই মুহূর্তে আর এক লোক ওই বিন্দু থেকেই তার সাথে 135 ডিগ্রি কোণ করে ধরো 15 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দিছে। এখন বলছে 10 মিনিট পরে বা কোনো একটা সার্টেন টাইম পরে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে। তাদের মধ্যবর্তী দূরত্ব কি এরকম কিছু একটা হবে না? ব্যাপারটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। তো এই দূরত্বটা বাইর করা হচ্ছে ফিজিক্সে ওই আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে, বুঝছিস? এখন আমি তো আপেক্ষিক বেগ ভাই, তপন ভাই apply কি করেছো? বুঝাইছে ভালো মতো বুঝি নাই। এখন আমি করছি কি এই অঙ্ক করে ফেলছি সবার আগে, এবং আমি করছি ত্রিকোণমিতি দিয়ে কজের সূত্র, এগুলো পাবি তোরা আস্তে আস্তে। জি ভাইয়া। তো করার পরে ভাইয়া আধা ঘন্টা ধরে জ্ঞান দিছে আমার এবং বলছে তুমি আর কালকে থেকে ক্লাসে আসবা না। আমি কই কি দোষ করলাম? দোষটা যেটা ছিল সেটা হচ্ছে শোন, তোমার সিলেবাসে যা কিছু পড়ানো হয় হোয়াটসোএভার দ্যাট ইজ, তার একটা উদ্দেশ্য আছে। তো ধরো ভেক্টরের ওই যে বৃষ্টি ছাতার অঙ্ক আছে অমুক তমুক, ওইগুলো ওই ত্রিকোণমিতি দিয়ে করে ফেলা যায় ভেক্টর চিন্তা না করি। তুমি যদি সব কিছু শুধু ত্রিকোণমিতিই অ্যাপ্লাই করতে থাকো তুমি তো ত্রিকোণমিতির পিএইচডি হয়ে গেলা, কিন্তু ভেক্টর সম্পর্কে তো তোমার ধারণা হইলো না যে ওই একই কাজ আমি ভেক্টর দিয়েও করতে পারতাম। মানে যেমন ধর তুই একটা নাট বোল্ট খুলবি, তো এটা খোলে কি দিয়ে? এটা তো রেঞ্চ দিয়ে খোলে। এখন আমি একজন মেকানিক, বড় মেকানিক, তুই ছোট মেকানিক, তোকে আমি শিখাচ্ছি যে কিভাবে কাজ করে। তো তোকে তো আমি মাঝে মধ্যে প্লায়ার্স দিয়ে, মানে যেটা তোমরা প্লাস বলো, ওই প্লায়ার্স দিয়েও তো ওই নাট বল্টু খোলা শিখাবো। কেন? ওই প্লায়ার্সের কত রকম ব্যবহার আছে এটা দেখানোর জন্য। নট দ্যাট যে আই ওয়ান্ট ইউ টু ইউজ প্লায়ার্স এভরি টাইম ফর ওপেনিং দ্যাট নাট অর বোল্ট, নট লাইক দ্যাট, বাট আমি তোর ওটা দেখাবো। বুঝছিস কি আমার কথা? জি এইটাই। সো আমরা জারণ সংখ্যার একটা ব্যবহার দেখলাম যে জারণ সংখ্যা ব্যবহার করে অ্যাজ এ টুল উই ক্যান ডিফাইন অর ডিটারমাইন এনি কাইন্ড অফ আননোন কম্পাউন্ডস ফর্মুলা। ওকে চলেন, এখন ঘটনা হইতেছে ভাইয়া ফেরোসোফেরিক ওইটা অক্সাইড। দুইটা চলক দিয়ে কিভাবে বানাবো আমরা? তোমার আরেকটা সমীকরণ লাগবে, এটা নিয়েও তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। আমি যে বাড়ির কাজগুলো দিব এগুলোর কেউ কেউ চেষ্টা করবা যে অন্য কিছু একটা দিয়ে করার, মানে এক্স ওয়াই ধরে করার, নিজেরাই বুঝে যাবে। এগুলো আমি বলে দিলে ভালো হবে না আর কি, বাট দ্যাট আইডিয়া ইজ ব্রিলিয়ান্ট, গুড। ওকে, ফেরোসোফেরিক অক্সাইড আমাকে একটু বলেন। এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফেরাস অক্সাইড, একটা হচ্ছে ফেরিক অক্সাইড। সো আমরা একটু যদি লিখি ফেরাস বানানটা কি, FERROUS, ফেরাস অক্সাইড। যারা ইভেন বাংলা ভার্সনে তারাও এই ইংরেজি বানানগুলো শিখবা, এটা ছাড়া তোমার অনেক ঝামেলা হবে, এখনই দেখতে পারবা আর কি। আচ্ছা, ফেরাস অক্সাইডের ফর্মুলা কি, সংকেত কি? FeO, এর যোজনীয় 2, ওর যোজনীয় 2। আচ্ছা, এবার আমরা কি লিখবো? ফেরিক অক্সাইড, FERRIC, ফেরিক অক্সাইড। এটা সংকেত তাহলে কি হবে? Fe2O3। সো এরপরে এই দুইজনকে যদি আমরা একটু 1:1 রেশিওতে যোগ করে দেই, মানে সিম্পলি অ্যাড করি, তাহলে আমরা কি পাবো? আয়রন পাবো হচ্ছে 3টা, Fe3O4 পেয়ে যাব। এই বস্তুটার নাম তখন বলা হয় কি, বলা হয় বলো? ফেরাস। ফেরাস তো আছে, সাথে আবার ফেরিকও আছে। তো এখন ইংরেজি শব্দ জুড়ে দেওয়ার যে সিস্টেম, এটাকে আমরা বাংলায় বলি সন্ধি, আর ইংলিশে বলা হচ্ছে কি অ্যাফিক্স, ওয়ার্ড ফিক্সিং, মানে ফিক্স থেকে অ্যাফিক্স আসছে। সো ওই অ্যাফিক্সিং এর নিয়ম অনুযায়ী এরকম একটা ও যুক্ত হয়, ফেরোসোফেরিক, তখন শব্দটা হচ্ছে ফেরোসোফেরিক। সো এটার নাম কিন্তু বাংলায় কেউ ভাইবো না যে, দেখো বাংলায় এটাকে কি বলতেছিলাম, বাংলায় বলতেছিলাম ফেরাস অক্সাইড, আবার কি বলতেছিলাম? ফেরিক। তো অনেকেই প্রশ্ন করে তাহলে নামটা মনে হয় ফেরাসোফেরিক হবে। নো, দ্য ওয়ার্ড বিকামস ফেরোসোফেরিক, বুঝেছো? সো এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত, এবং জিনিসটা কিছুই না, এটা একটা রিয়াকশন আকারে লিখলে আরো ভালো মনে হয় বুঝতে। FeO এর সাথে Fe2O3 এর বিক্রিয়া বেসিক্যালি Fe3O4 তৈরি হবে। এবং এই টাইপের যে অক্সাইড, এই টাইপের অক্সাইড তোমরা আরো কয়েকটা দেখবা। এই টাইপের অক্সাইডগুলোকে কি বলে জানো? এটা একটা হ্যাঁ, বাহ, মেলা কিছু পারো। মিশ্র অক্সাইড, ইংলিশে বলে মিক্সড অক্সাইড। হ্যাঁ, ম্যাগনেটাইটও বলা হয় না? ম্যাগনেটাইট ওই তো বোকারে, এইভাবে বলতে হয় না, ওইটা স্রেফ যখন আকরিক আকারে থাকে, বুঝেছো? মাটির নিচে আমরা বিভিন্ন ফর্মে পাই, তখন তাকে বলে ম্যাগনেটাইট। বাট এই যৌগটা দেখে ম্যাগনেটাইট বলে চেঁচানো যাবে না, কারণ ওটা কেমিক্যালি পয়দা করছি একটা বিশুদ্ধ যৌগ, ওটা তো ম্যাগনেটাইট না। বুঝছিস কি? বোঝা না? ভাইয়া ফেরোসোফেরিক অ্যাসিড নামে কি কোনো কিছু আছে? আমি দেখি নাই, থাকতে পারে, বহুত কিছু থাকতে পারে, আমি দেখি নাই। পাইলে আমাকে একটু অবশ্যই জানায়, আমি শিখতে চাই। হ্যাঁ বলো। এখানে ফেরোসোফেরিক অক্সাইডের যে সংকেতটা, সেটা কি আমরা এন দিয়ে বের করতে পারবো? সবই পারবি, আমারে জিগাইতেছস কেন? এগুলা নিজেরা করে করে আমাকে দেখাবি, আর এগুলা কিন্তু লিখো, খাতার কোনায় লিখো। তোমাদের প্রশ্নগুলো খুব ভালো লাগতেছে, কিন্তু আই উইশ আই কুড হ্যাভ ডিসকাসড ইট রাইট নাও, বাট এখন করলে আমাদের মেইন ক্লাসের ফ্লোটা নষ্ট হবে। বাট এই প্রশ্নগুলো খুবই সুন্দর, লিখে রাখো, লাগলে গ্রুপে আলোচনা করবা বা নিজে গবেষণা করেই ছবি তুলে ভাটা বাজে, বন্ধু দেখ যে এটা হয়েছে, যে একটা তামাশা পাইছি, ঠিক আছে?
ওকে, সো এখন ঘটনা হচ্ছে যেটা হুম এখানে দেখে মনে হচ্ছে যে দুইটা আয়রন, একটা আয়রন, তিনটা আয়রন, তিনটা অক্সিজেন, একটা অক্সিজেন, চারটা এইভাবে হয়ে গেছে। আসলে কি এরকম? কি যে কইলি আল্লাহ মাবুদ জানে। আচ্ছা, মোট মানে কথা এখানে হচ্ছে দেখা যাচ্ছে দুইটা আয়রন আর সামনে একটা আয়রন, টোটাল তিনটা আয়রন আর টোটাল চারটা অক্সিজেন। জিনিসটা কি হুম। আসলে এরকম? আসলে এরকম, আল্লাহর কসম এরকম। শোন, এখন ঘটনা হচ্ছে এইখানে এই বিক্রিয়াটা লেখার উদ্দেশ্যটা কি, আমি বুঝাইতে চাচ্ছি যে এই আয়রনের জারণ সংখ্যা কত ছিল +2, আর এই আয়রনের জারণ সংখ্যা কত ছিল +3, এবং বিশ্বাস কর এই দুইটা জিনিস জাস্ট যখন মার্জ হয় তারা তাদের নিজেদের ওই বৈশিষ্ট্যগুলো না বজায় রাখে, বজায় রেখে যুক্ত হয়ে যায়। সো তখন হয় কি, এই যে আয়রন মানে Fe3O4 দেখতেছো, এর ভিতরে এখনো পর্যন্ত এক পিস আয়রন বসে আছে যার জারণ সংখ্যা +2, আর 2 পিস আয়রন বসে আছে যার জারণ সংখ্যা হচ্ছে +3। তার কারণে তুমি যদি বলে দাও সরাসরি যে এখানে জারণ সংখ্যা Fe3O4 এর মধ্যে হচ্ছে +2.67, ইটস কাইন্ড অফ মিসলিডিং, কারণ এখানে কোনো আয়রন পরমাণু নাই যার জারণ সংখ্যা +2.67। তাহলে +2.67 আমরা যেটা বলছিলাম ওটা আসলে কি ছিল, কও আমাকে। গড় গড় জারণ জারণ গড় জারণ তো আশা করি তোমরা এইখান থেকেই প্রথম ধারণা পাচ্ছ ভালো করে যে গড় জারণ সংখ্যা বলতে আসলে কি বোঝায়। তাহলে এখানে Fe3O4 এ আয়রনের গড় জামা মানে জারণ মান, এটা হবে হচ্ছে +2.67। আর যদি আমরা অ্যাকচুয়ালি চিন্তা করি এর প্রকৃত জারণ মান কত, যে এখানে আসলে অ্যাকচুয়ালি কত আছে প্রকৃত জারণ মান, সেই জিনিসটা কত আছে বলেন তো, কত বলা উচিত? +2 +3 +3 +2 আর +3, ওই একটা বললেই হবে। +3 আর দুইটা আছে, ওটা বলার দরকার নেই, জাস্ট +2 আর +3 আছে। সো ব্যাপারটা হচ্ছে এটাও এই, এর মধ্যে একটা কেস, কিসের মতো? HN3। HN3, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা অনেকটা ওইরকম। আচ্ছা, সো মিশ্র অক্সাইড নিয়ে বলছি, আরো একটা মিশ্র অক্সাইডের এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে এই মুহূর্তে মনে আসলো Pb3O4, নাম শুনেছো এটার? ট্রাইলেড টেট্রাঅক্সাইড, Trilate এটার নাম tetraoxide। ট্রাইলেড টেট্রাঅক্সাইড। সো এই জিনিসটা ফর্ম করে কেমনে সেটা একটু বলে দেই। PbO লেড মনোঅক্সাইড আর হচ্ছে লেড ডাইঅক্সাইড PbO2, এই দুইটা একত্রিত হয়ে তৈরি করা হচ্ছে Pb3O4। এখন ঘটনা হইলো এখানে কি তোমাদের মনে হচ্ছে রেশিওটা 1:1? খড়খড় করে কার মাইক? জি দিয়ে নাম কার? গোপারানী ঘোষ বাবু, তোমার মাইকটা খড়খড় করতেছে, হ্যাঁ বলো। সো Pb3O4 যদি হয়, তোমাদের কি মনে হচ্ছে এটা 1:1 রেশিওতে মিক্স আপ হয়েছে? হয় নাই। না, 2:1 রেশিও হয়। কোনটা 2 হবে, মনো নাকি ডাইঅক্সাইড, কোনটা? PbO মনোক্সাইড। মনো মনোটাকে আমার 2 করা লাগবে। সো ঘটনা হচ্ছে, তাহলে এবার বোঝো, নর্মালি যদি তুমি এখানে লেডের জারণ সংখ্যা বাইর করো তাহলে কিন্তু কত আসবে বলেন তো? গড় বাইর করলে +2.67 আসবে, জাস্ট লাইক Fe3O4। কিন্তু এটার মধ্যে যদি বলি অ্যাকচুয়াল জারণ সংখ্যা কত, প্রকৃত জারণ সংখ্যা, তাহলে বলো কত হবে? +2 +4 +2 +4 এখানে আছে +2 আর এখানে আছে হচ্ছে +4। সো অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে +2 আর +4। নাও, তোমাদের ফাউন্ডেশনের শেষে 10টা ক্লাস শেষে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল তার একটা কোশ্চেন ফাঁস করে দিছি। সো এইটাও হচ্ছে একটা মিশ্র অক্সাইড। ওকে, মিশ্র তারপরে চলো। অক্সাইডকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করার মাধ্যমে জারণ সংখ্যা আলাদা করা, এটা কি ঠিক ছিল? গ্রুপে যেটা দিছিলাম আমি, হ্যাঁ, ওই বিক্রিয়া ঠিক আছে, আমি দেখছি ওটার বিক্রিয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে আলাদা করতে হবে তা না, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ, মানে আরো কাহিনী করা যায় আর কি। ওকে, ও, আচ্ছা, তোমরা একটা তাহলে কথা বলো তো আমাকে দেখি, যেহেতু তোমরা একটু অ্যাডভান্সড লার্নার বলে মনে হচ্ছে, আমাকে একটা তামাশার উত্তর দাও দেখি, বলো তো। Fe3O4 এটাকে যদি আমি বাতাসের অক্সিজেনে জারিত করি, অক্সিডাইজ করি, বলো এইখান থেকে প্রোডাক্ট আসবে কি, বলো দেখি। বই ছিল মনে হয়। তো দাদার মাথায় ছিল বেটা, গান্ডুর নাতি, চিন্তা কর এখন, অশিক্ষিত, ভেবে দেখ কি হবে। এই গাধারা বোঝে না। হ্যাঁ, কার্বন না ভাইয়া, পুরা তো ডেটা সিকুয়েন্স নাই, কিছু করার নেই। আমার করানো লাগবে কেন, চিন্তা কর কি হইতে পারে। এই বেটা, তোদেরকে ফেরিক এইমাত্র অক্সাইড। গুগল মারছে, আমি শিওর এটা এতক্ষণে গুগল মারছে। O6 না, O6 কোথা থেকে পাইলা? ঘটনা হচ্ছে শোনো, ফেরোসোফেরিক অক্সাইড ইজ নাথিং বাট এ মিক্সচার, এইভাবে চিন্তা করো না। ওর মধ্যে কিছু অংশ ফেরাস অক্সাইড বসে আছে, কিছু অংশ ফেরিক অক্সাইড বসে আছে। এখন ফেরাস যে অংশটা,
ওইটাকে জারিত করলে কি হইতো আমাকে একটু বলেন তো? ফেরিক অক্সাইড Fe2O3 হইতো। আর ওর ভিতরে যে ফেরিক অক্সাইডটা বসে আছে ওকে জারিত করলে কি হইতো? ওকে অক্সিডাইজ করলে কি হইতো? ও তো সর্বোচ্চ জারণ মানে আছে, ও তো আর জারিত হবেও না। ও ওইভাবেই থাকবে, ওর তো জারণে কোনো পরিবর্তন নাই। আমার কথা আপনারা বুঝেন নাই রে গরুর দল রে। এই তোরা কে জানি গ্রুপে ওই যে বিক্রিয়া দিলি বুঝছি ভাইয়া। Fe3O4 এর সাথে HCl এর বিক্রিয়া, বলেন এটার বিক্রিয়ার প্রোডাক্টও কি লেখছিল? FeCl2, ও লেখছিল আবার FeCl3, সাথে কি তৈরি হয়েছিল? পানি। এখন পানি। এইটা কেন হয়েছিল? এটা হওয়ার কারণ রে ভাই, এর এই সান্দুর মধ্যে আসলে দুইটা বস্তু বসেছিল, তো একটু এভাবে চিন্তা কর। FeO বসেছিল, Fe2O3 বসেছিল, বুঝছেন আমার কথা? FeO যখন এই FeOটা যখন HCl এর সাথে বিক্রিয়া করছে, ও তৈরি করছে FeCl2। এই Fe2O3 যখন HCl এর সাথে বিক্রিয়া করছে, ও তৈরি করছে FeCl3। হেস, বোঝা না কেউ? মানে ভাই দুইটাই সিএল লাগছে। আরে আর একজন সমতায় চলে গেছে, সমতা তো পরের কথা, বুঝিস নাই? এই FeO এর সাথে বিক্রিয়া করতে তো 2 অণু লাগছে, Fe2O3 এর সাথে বিক্রিয়া করতে 3 অণু লাগছে HCl, টোটাল 5 অণু HCl লাগবে এই জায়গায়। ওইটা ইস্যু পরে, আগে বোঝ যে এর মধ্যে বেসিক্যালি দুইটা জিনিসের মিক্সচার ছিল। হ্যাঁ, সো এই মিক্সচার থাকার কারণে ওই দুইটা আলাদা আলাদা ভাবে বিক্রিয়া করছে, করে এই জিনিসে পরিণত হয়েছে। এখন একটু ভাবেন তাহলে Fe3O4 এর মধ্যে কি ছিল তাহলে? ফেরাস অক্সাইড ছিল আর কি ফেরিক অক্সাইড ছিল। তাহলে ফেরাস অক্সাইড জারিত হয়ে হবে ফেরিক অক্সাইডে, আর ফেরিক অক্সাইড তো ফেরিক অক্সাইড আকারে রয়ে যাবে, তো তাহলে এটার বিক্রিয়া হবে এটা। বোঝা না? তা বুঝছি। দুইটা ফেরিক বুঝছি অক্সাইড। ভাইয়া, ইজি জিনিস। হুম, ভাই মিক্স গুলো চেনার কোনো উপায় আছে? কি কি চেনার? মিক্স অক্সাইড না না, ইউ জাস্ট হ্যাভ টু নো, দেখে দেখে জানতে হবে যে জানি এটা আমি মিশ্র অক্সাইড। যেমন ওই যে আমি একটু আগে একটা বললাম Pb3O4, হঠাৎ মনে পড়ছে। এখন তুমি আরেকটা তার দিকে আমার সকল মনে নাই। অক্সাইডের জারণ মান কি ফ্র্যাকশন হবে? নট নেসেসারিলি। ওইখানে মানে আমাদের রেশিওটা হয়ে গেছে কি 3 আর 4, এই কারণে ফ্র্যাকশন হয়ে গেছে। ওইখানে যদি কোনোভাবে আয়রন 2 পিস হইতো তাহলে তো সুন্দর একটা জোড় সংখ্যা আসতো আর কি, বুঝছিস আমার কথা? জি স্যার। ওকে, বুঝছি ভাই, ইট ডিপেন্ডস। ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে ইট ডিপেন্ডস না, হ্যাঁ, কেবল একজন রে, হ্যাঁ Pb3O4 এটার নাম কি, রাসায়নিক নাম? বললাম তো ট্রাইলেট টেট্রা অক্সাইড, এটাকে বলা হচ্ছে ট্রাইলেট টেট্রা অক্সাইড। ট্রাইলেড টেট্রা অক্সাইড, এর ডাক নাম হচ্ছে কি জানো? এর ডাক নাম হচ্ছে রেড লেড। সিঁদুর। এইটাকেই বলা হচ্ছে সিঁদুর। সিঁদুর বলে এটাকে, মানে সিঁদুর, এটা হচ্ছে কম দামি সিঁদুর। বেশি দামি আর একটা সিঁদুর আছে, ওই যে অনেক বড় লোকরা হিন্দুর যারা আছে তাদের বিয়ের সময় যে কপালে লাগায়, ওইটা চিকচিক করে আলোতে, এইটা কম দামি সিঁদুর। সো চিকচিক করা ভাই সিঁদুর যেটা, ওটাও তোমরা লেড চিনো। গায়ে লাগলে সমস্যা হয় না? লেড গায়ে লাগলে তো সমস্যা হয়, কিন্তু লেডের অক্সাইড তো এটা, বুঝো নাই? ও তো ধর্ম বদলায় ফেলে। যেমন ধরো পানি, তুমি সারাদিন পানি খাইতেছো বোতলে করি, সো পানি খাইলে তো কিছু হয় না, কিন্তু আলাদা করে হাইড্রোজেন খায় দেখাও তো, বা অক্সিজেন খায় দেখাও তো পারবা না, এই আর কি। ওকে, সো এটা কিন্তু সিঁদুর, এটাকে মিনিয়াম বলে ইংলিশে আর কি। ওকে, সো এখন ঘটনা হচ্ছে আমাদের প্লাম্বিকও বলে এটাকে। ওকে, মানে এর অনেকগুলো নাম, এই কারণে আমি আর কয়টা বলবো। আসো এবার নতুন টপিকে যাই। এই ওই যে তোমাদের হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন না তো কি জানি, হাইড্রোজোইক অ্যাসিড, ওটা নিয়ে দেখাবো। এবার একটা ব্যাপার দেখো, এই বস্তুটার সংকেত HClO তোমরা দেখে থাকো বিভিন্ন জায়গায়, HOClও দেখে থাকো, আমাকে একটু বলো তো কোনটা সঠিক? দুইটাই সঠিক লেখে। এই মনে তো দুইটাই সঠিক। HClO। সেকেন্ডটার আরেকটা নাম দেখছিলাম আমি, কোথায় দেখছিলা, কি দেখছিলা নাম? হাইপোক্লোরাস অ্যাসিড দেওয়ার কথা। দোনোটার নামই তো হাইপোক্লোরাস অ্যাসিড, দুইটাই হাইপোক্লোরাস অ্যাসিডকেই এই দুইভাবে সমান লেখা হয়। নাকি? ওইটা লেখা দেখছিলাম হাইপোহ্যালাস অ্যাসিড। ও, ওইটা তো বলা যায়, ওইটা মানে ধর HCl এর দুইটা নাম না, হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলা যায়, আবার কি হাইড্রোজেন ক্লোরাইডও বলা যায়, ব্যাপারটা ওইরকম আর কি। সো ওই নাম হ্যালাইডের অ্যাসিড গুলোর মধ্যে ক্লোরিন আছে না, ওই জন্য না ভাইয়া, হ্যালাইডের মধ্যে তো একটা ক্লোরিন ও তো একটা হ্যালাইড, তো হ্যালোজেন, এই এই তো বলে ওই ওটা কারণে। তো সাধারণ হিসেবে বলে। আচ্ছা এবার শোনো, ঘটনা আর হচ্ছে HCl মনে হয় বেশি। আমি বলি, এই বস্তু দুইটাই আসলে একই জিনিস, কখনো এইভাবে লেখে কখনো এইভাবে লেখে, ইট ডিপেন্ডস। সো কিসের উপরে ডিপেন্ড করে সেটা একটু শোনো। তার আগে একটু বলে দেই, HCl আর HClO4 এই দুইটার মধ্যে একটা মেজর ডিফারেন্স কি বলেন তো? অক্সিজেন 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 আছে আর অক্সিজেন নাই। সো রকেটিয়ার্সে যারা ছিলেন বা এন্ড গেমে যারা ছিলেন তাদের বলতে পারার কথা, এটাকে কেমন অ্যাসিড যেন বলে?
হাইড্রা অ্যাসিড। আচ্ছা, যারা জানো না তারা জেনে নাও, এটাকে বলে হাইড্রো অ্যাসিড বা হাইড্রাসিড। আর এটাকে কি বলে? অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড অথবা অক্সো অ্যাসিড। সো ঘটনা হচ্ছে এই অক্সি অ্যাসিডগুলো একটু জটিল কাঠামের হয় তুলনামূলকভাবে। হাইড্রো অ্যাসিড তো সিম্পল জিনিস, এইচ বন্ড সিএল, এইগুলোর গঠনগুলো একটু জটিল। সো এদের ক্ষেত্রে একটা কথা আমরা একটু আজকে জেনে রাখবো, আর কখনো ভুলবো না। সেই জিনিসটা হচ্ছে অক্সি অ্যাসিডের প্রোটনিক হাইড্রোজেন সব সময়ই বন্ড OH আকারে থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে যে অক্সি অ্যাসিডের সব প্রোটনিক হাইড্রোজেনই OH আকারে থাকে। এখন কথা হচ্ছে প্রোটনিক হাইড্রোজেন আবার কি? অ্যাসিড থেকে যেসব হাইড্রোজেন প্রোটন আকারে নির্গত হয় তাদেরকে আমরা বলি প্রোটনিক হাইড্রোজেন। কিছু অ্যাসিডের কিছু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, রাইট, একই কথা, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। সো কিছু অ্যাসিডের কিছু হাইড্রোজেন আছে যেটা প্রতিস্থাপিত হয় না। যেমন ধরো এই যে সান দুটা CH3COOH, আমাকে বলো তো এখানে প্রোটনিক হাইড্রোজেন কোনটা? এটা ওই অক্সিজেন ওই সবার শেষেরটা এই হাইড্রোজেনটা হচ্ছে প্রোটনিক হাইড্রোজেন, এইটা হচ্ছে তোমার প্রোটনিক হাইড্রোজেন। তাহলে একটু মার্ক করে রাখি ঠিক মতো, এইটাই হচ্ছে তোমার প্রোটনিক হাইড্রোজেন। দেখো খেয়াল করে, এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিছিলা তখন মনে আছে ক্ষারের যে ধাতুটা ছিল সোডিয়াম, ও এসে কিন্তু এই হাইড্রোজেনকে রিপ্লেস করে CH3COON বানাইছিল। এই হাইড্রোজেন কিন্তু রিপ্লেস করতে পারে নাই। সো এগুলার আমরা কি নামে ডাকবো তাহলে বলেন? এই হাইড্রোজেন তিনটাকে কি নামে ডাকবো বলো? কি বলা যায়? অশিক্ষিত ইংরেজি। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, নন প্রোটনিক হাইড্রোজেন বলে। সো এখন ঘটনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনো। সো HClO বা HOCl হোয়াট এভার ইউ কল, এইটার মধ্যে যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ সেই হাইড্রোজেনটা কি প্রোটনিক নাকি নন প্রোটনিক বলেন? ভাইয়া প্রোটনিক। ও তো অবশ্যই প্রোটনিক। কেন প্রোটনিক বুঝাও? কারণ এটা অ্যাসিড। অ্যাসিড তো অ্যাসিড হইতে গেলে তো কমপক্ষে একটা হাইড্রোজেন তো লাগবে প্রোটনিক, তাই না? তো ওর তো হাইড্রোজেন আছেই একটা, তাহলে ওটা প্রোটনিক নামে যায় কোথায়? আর তো কোনো অপশন নাই। মানে তোমার হাতে একটা কলম নিয়ে পরীক্ষা দিতে ঢুকতেছো, তো ছাত্রের হাতে যে কলম নিয়ে পরীক্ষা দিতে ঢোকে সেটাতে তো লেখে। এখন যদি কারো হাতে 2-3টা কলম থাকে, আমি জিজ্ঞাসা করতে পারি যে ওই কলম দিয়ে কি আদৌ লেখা যাবে নাকি যাবে না, কালি আছে নাকি নাই। কিন্তু যার হাতে কলমই একটা, প্রশ্নই উঠে না, অবশ্যই কলম দিয়ে লেখা যাচ্ছে, তো চেক করে নিয়ে আসছে। তো একইভাবে তো হাইড্রোজেন আছেই একটা, তাহলে আমরা একটা কাজ করি, ওটার গাঠনিক সংখ্যা দেখার চেষ্টা করি। বলো প্রথমে কি লিখবো? H এর পরে Cl, তারপরে O, এরকম হবে নাকি? না ভাই HOCl। আচ্ছা, এইটা কেন হবে না? যুক্তি দেখাও, এটা কেন হবে না বলো? কারণ হাইড্রোক্সিলের সাথে থাকবে না। অক্সিজেনের একটা হাত পাকা আছে। সেটা তুমি যে ব্যাখ্যা দিচ্ছ, তোমরা যে ব্যাখ্যা দিচ্ছ সেটা হচ্ছে আরিফ ভাইয়ের শিখানো কথা, কিন্তু তুমি নিজের অন্য আগের একটা বুদ্ধি দিয়েও বলতে পারবা যে আগে ছোটবেলায় শিখছিলাম। ভাই ক্লোরিনের যোজনই তো এখানে 2 না, এখানে 1 না। ক্লোরিনের যোজনই মেলে না, এইখানে কত ব্যাপার না, এখানে হিসাবেই আসে না, কারণ ক্লোরিনের যোজনী তো 2 না অন্তত জানি। কতদিন কি শিখছিলাম? ক্লোরিনের যোজনী কত বলো, মনে আছে? 1 3 5 7 3 5 7। তুমি 2 কোথায় পাইলে? এটা তো হবে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে অক্সিজেনও তো মেলে না। ওই মিয়া কি লেখছো এটা, বুঝেছো? এখন তোমাদের তাহলে আরেকটু গোল খাওয়াই দাঁড়াও। তাহলে এখন কোন এক ফাজিলা এসে ধরো বললো, হোয়াট ইফ আমি এরকম করে দিই? লে বাবা, ক্লোরিনও স্যাটিসফাইড, অক্সিজেনও স্যাটিসফাইড, লে এবার যুক্তি দেখা যে কেন এটা হবে না। তখন দ্বিতীয় যুক্তি বলা লাগবে। তখন তুমি এটা কবা, বলবা যে আরিফ ভাই কইছে এটা, তুই আরিফ ভাইয়ের লগে যে মারামারি কর। যদি এটা অক্সি অ্যাসিড হয় এবং তার যেহেতু একটাই হাইড্রোজেন, ওইটাই প্রোটনিক হওয়া লাগবে। প্রোটনিক হাইড্রোজেন কখনোই ভাবে কেন্দ্রীয় পরমাণুর সাথে সরাসরি থাকে না, ও আগে অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে, তারপরে কেন্দ্রীয় পরমাণুর সাথে যায়। তাহলে আমরা একটু ঠিক করে লিখি, তোমরা কি যুক্তিটা বুঝছো? জি। মানে মারামারি শিখতে হবে, নিজের লগে নিজে মারামারি করতে হবে যে আমি একটা যুক্তি দিব, এটার পিছনে রক সলিড রিজন থাকতে হবে। সো অক্সিজেনটা বেসিক্যালি আগে আসবে, তারপরে কে বসবে বলেন তো এবার? ক্লোরিন। দেয়ার ইউ গো। ক্লোরিন। এর গাঠনিক সংকেতটা আসলে এইরকম। তাহলে বলো তো আমাদের এর সংকেতটা কিভাবে লেখা উচিত ছিল? এর গাঠনিক সংকেত যদি এটা হয়ে থাকে, হ্যাঁ এটাকে আসলে লেখা উচিত কিন্তু HOCl, কিন্তু তখন আবার একটা আপত্তি আছে। সেই আপত্তিটা শোনো। আমরা যখন যৌগের সংকেত লিখি, সালফিউরিক অ্যাসিড যদি বলি, আমি সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা কি লিখি বলেন তো? H2SO4। তখন তুমি কেন
ওই তামাশাটা করতেছো না যে কে কার সাথে যুক্ত, কেন করতেছো না বলো? প্রকৃতিতে কখনো তো প্রায়ই হয়, অক্সিজেনের সাথে মিলেই তো যুক্ত হয়। হ্যাঁ, তাহলে আমার আগে হাইড্রোজেনের সাথে তো অক্সিজেন লেখা উচিত ছিল, অক্সিজেনটা কেন দূরে সরায় রাখলাম? মনে হচ্ছে ওর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এটা তো না। ওই যে সালফেট আয়ন, তো আয়নের তো আবার জারণ সংখ্যা দিয়ে সামথিং, ব্যতিক্রম। জারণ সংখ্যার কারণে কিছু একটা। প্রকৃতিতে আসলে ওটাই এখানে- পাওয়া যায়। এই বেটা প্রকৃতিতে এইভাবে ধনাত্মক কোথায় হয়? সামনে লিখছি। রাইট, এইটার অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এটা একটা অজৈব যৌগ, এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ। আর অজৈব যৌগকে লেখার নিয়ম হচ্ছে আগে ধনাত্মক লেখে, যে যত বেশি ধনাত্মক তাকে আগে লেখে, এই একটু কম ধনাত্মক এই হচ্ছে ঋণাত্মক। তোমরা কি বুঝছো আমার কথা? এর চেয়ে বেশি বড় ধনাত্মক, এ হচ্ছে কম ধনাত্মক, আর এ হচ্ছে মেলা ঋণাত্মক। এই কারণে এই সিকোয়েন্সে লেখা হয়। দুনিয়ার সমস্ত অজৈব যৌগ লেখার নিয়ম একই। এই নিয়মটার ব্যতিক্রম পাবা একমাত্র একটা জায়গায় বলতে পারো, বা দুইটা জায়গায় বলতে পারো আর কি। সেটা হচ্ছে কোথায় কোথায় বলুন তো, যে এই যে ধনাত্মককে আগে ঋণাত্মককে পরে লেখা যে অ্যামোনিয়া। হ্যাঁ, NH3 এটা হচ্ছে এক জায়গাতেই বেসিক্যালি ব্যতিক্রম দেখবা, অ্যামোনিয়াতে। কারণ অ্যামোনিয়াতে নাইট্রোজেন কিন্তু নেগেটিভ, বেশি তড়িৎ ঋণাত্মক, তারপরেও এটাকে সামনে লেখা হয়, হাইড্রোজেনকে পিছনে লেখা হয়। এটার কারণ জানো তো? বলছি কখনো? ওই যে অ্যাসিডের মতো দেখতে হয়ে যাবে, ওটা তো বেশি। রাইট, আমি যদি হাইড্রোজেনকে সামনে লিখতাম তাহলে সংকেতটা হয়ে যেত তখন HN3, এবং তখন এটাকে দেখতে কিন্তু অ্যাসিডের মতো লাগতো, বাট বাস্তবে কিন্তু এটা অ্যাসিড না, রাদার এটা কিন্তু উল্টা ক্যারেক্টার, এটা কিন্তু একটা ক্ষার। এই নিয়ে আমাদের প্রচুর আলোচনা হবে ইন্টারমিডিয়েটে, যে অ্যামোনিয়া কেন ক্ষার। তোমাদের কি মনে পড়ে CN লিখতে। অ্যামোনিয়ার সাথে এটা আমরা আমাদের যদি দ্বিমত। HCl এর বিক্রিয়া করি তাহলে কি এটা লবণ তৈরি হয় না? সো ঘটনা হচ্ছে এটা কিন্তু আসলে একটা ক্ষার, আর এই HCl এখানে কি হিসাবে কাজ করছে, এটা একটা অ্যাসিড। সো তাহলে এই অ্যামোনিয়া একটা জিনিস, আর একটা বস্তু হচ্ছে সিমিলার একটা যৌগ, বলো অ্যামোনিয়ার সিমিলার যৌগ PH3। এই সিমিলার যৌগটা তুমি বলতে পারবা যদি তোমার কি সম্পর্কে ধারণা থাকে, বলো তো? পর্যায় সারণী। পর্যায় সারণী, সাবাস। সো ঘটনা হচ্ছে পর্যায় সারণীতে পরিচিত মৌলগুলো একটু মুখস্থ করে ফেলো, গ্রুপ ওয়াইজ একই গ্রুপের ক্যারেক্টারিস্টিক সেম হয়। ওকে, সো বেসিক্যালি এখন একটু বোঝো। ভাইয়া আমার একটু দ্বিমত আছে আপনার সঙ্গে। বলেন। ভাইয়া ওই যে আপনি বললেন যে শুধু এখানেই কেবল ব্যতিক্রম হয়, কিন্তু গ্রুপে আমি একটা ছবি দেখছিলাম, কে যেন দিছে আমার ঠিক মনে নয়, যে হ্যালাস অক্সাইড, ও ক্ষেত্রে লিখছিল হচ্ছে HOClO, মানে HClO2 লেখা উচিত ছিল না, কিন্তু ওই ছবিতে লেখা ছিল HOClO। ভুল দেখেছো, ওইটা অন্য একটা কারণে আসতেছি। বলো। মানে এটা যেহেতু একটা অজৈব অ্যাসিড, তাহলে ও কেন সামনে আসলো? আরে বলতেছি, ওটা ব্যাপার না, সিলি। আসো, ঘটনা হচ্ছে এই জিনিস এইটা আসছে কোথায় দিয়ে? কোন জিনিস? এই যে HOClO কি বললো জানি। ও আছে আছে, HClO2 যেটা, ওটাকে ভেঙে চুরে ইচ্ছা মতো লেখছে আর কি। দেখাচ্ছি, দাঁড়া, কথা শোন। এখন ঘটনা হচ্ছে এই যে HOCl বা HClO হোয়াট এভার ইউ কল, আমরা এখনো দ্বিধায় আছি যে এইটাকে আসলে কিভাবে লেখা উচিত। তার একটা কিঞ্চিত আইডিয়া পাইলাম, যে কে কার সাথে যুক্ত এইটা দেখে অজৈব সংকেত লিখতে হয় না। অজৈব যৌগের সংকেত, ইনঅর্গানিক যৌগের সংকেত লেখার নিয়মটা কি বলেন তো? যত পজিটিভ তত সামনে, যত নেগেটিভ আস্তে আস্তে পিছনে বসতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝছো? ওকে, এইবার আসো অর্গানিকের কথা বলি। অর্গানিক কম্পাউন্ড যখন আমরা লিখি তখন আমরা প্রায়োরিটাইজ করি আসলে কিভাবে যুক্ত, আসলে কে কার সাথে যুক্ত। যেমন ধরো তোমরা অনেক ভাইয়ের ক্লাসে দেখতে পারো, বা অনেক বইতেও লেখা থাকে অনেক সময়, তোমরা কিভাবে লেখো CH3 বন্ড CH3 ইথেন লেখো না, এটা লেখাটা কিন্তু কাইন্ড অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন অর্গানিক সেন্স। মানে একেবারে ওরকম আহামরি কোনো ভুল না, ভুল বলতেছি না, বাট এইটা লেখার চেয়ে আরো ভালো হয় কি করলে বলেন তো? কার্বনের সাথে কার্বন কানেক্টেড, এখানে হাইড্রোজেন 3টা দিবা, আবার এখানে হাইড্রোজেন 3টা দিবা। এইভাবে কি তোমরা কখনো লেখা দেখছো? হ্যাঁ ভাই, জি। দেখছি। এটাও ভুল না, বাট এটার চেয়ে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো ব্যাপারটা এইটাই হয়। আসলে সংকেতটা মানে যৌগটা হচ্ছে এইটা হইলেও এইটাকে আমরা মাঝে মধ্যে এইভাবে লিখি, আর মাঝে মধ্যে আবার কিভাবে লিখি, ওই ক্লোরিনটাকে সামনে এনে। এখন বলেন কোনটা আমার ইনঅর্গানিক স্টাইলে লেখা হয়েছে, বলো। ভাই HClO এইটা হচ্ছে ইনঅর্গানিক স্টাইলে, ইনঅর্গানিক INORGANIC, ইনঅর্গানিক। আর এইটা হইছে হচ্ছে তোমার অর্গানিক স্টাইলে লেখা। অর্গানিক যদি আলোচনা করো তখন আমরা এইভাবে লিখবো, দেখবা। এবং জেনে রাখো এই বস্তুটা বিক্রিয়ার সময় অর্গানিক রিয়াকশনে দেখবা যে এইখান থেকে ক্র্যাকিং হয়, ক্রাশ করে ভেঙে যায়। ক্লোরিন এক পাশে যায় আর হাইড্রোক্সিল মূলকটা আর এক পাশে আসে।
এই কারণে অর্গানিকের সময় বারবার এই যে এইভাবেই লেখা হয়, মানে বিক্রিয়া বুঝতে সহজ হয় আর কি, যে এখান থেকে ক্র্যাকিং হচ্ছে, হাইড্রোক্সিল এক পাশে যা যুক্ত হচ্ছে, ক্লোরিন আর এক পাশে যা যুক্ত হচ্ছে। কিন্তু অর্গানিকের ইনঅর্গানিকের সময় তা হয় না। ইনঅর্গানিক এই বন্ধু কি নাম, মোহাম্মদ হোসেন সামথিং, স্যুটটাই পরে একটা ছবি দেওয়া, তুমি বইয়ের পাতায় তো খড়খড় করে উল্টাইলে তো সমস্যা। আচ্ছা শোনো, কি যেন বলতেছিলাম, ইনঅর্গানিক রিয়াকশনের সময় এটা যখন অ্যাসিড হিসাবে কাজ করে তখন সে কি কাজ করে বলেন তো? সে বেসিক্যালি প্রোটন ছেড়ে দেয়। প্রোটন যখন ছেড়ে দিবে তখন এর ক্র্যাকিংটা হবে কোত্থেকে? এখান থেকে বন্ধন ভাঙবে না, বুঝা না? বুঝছো? হ্যাঁ ভাই। ওকে, তো এই কারণে বেসিক্যালি এইটা। এবার আসো, তোমার ওই যে আরেক বন্ধু আর একটা কথা বললো যে HClO2, এইটাকে নাকি সে কোথায় লেখা দেখছে যে HOClO, এইভাবে কেন লেখা দেখছে? এটার উত্তর কেউ এখন দিতে পারবা? ভাই এইটা স্যাটিসফাই করে তো, ক্লোরিনের 3 যোজনী বোধ হয়। আরে আমি কি প্রশ্ন করছি সেটার উত্তর না দিয়ে আরেক স্যাটিসফ্যাকশনের দিকে চলে গেছে। তো স্যাটিসফ্যাকশন ও অর্গানিক রিঅ্যাকশন করছিল। হ্যাঁ, এটা অর্গানিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করছিল। ভাইয়া এটার গাঠনিক সংকেত কেমন? H বন্ড O, তারপরে কি লিখবেন বলেন? আরেকটা O, না ভাই Cl তারপরও Cl, তারপরে কি থাকবে আমাদের? O, এইখানে থাকবে একটা ডাবল বন্ড। তখন হইছে কি, এই যে অর্গানিক রিঅ্যাকশনে বললাম না, এটা ট্র্যাকিংটা হয় কোত্থেকে? OH পার্ট থেকে। তাহলে এইটা হইছে বলে ও এইভাবে লিখছে HOClO। ওটা বোঝার জন্য জাস্ট বিক্রিয়া লেখার সময় মেকানিজম লিখতেছিল হয়তোবা, তখন সে এইভাবে লিখছে, বাট অ্যাকচুয়ালি এইভাবে সংকেত লেখার নিয়ম না। কিছু বোঝো নাই? বুঝছি ভাইয়া। নাইট্রিক অ্যাসিড অর্গানিকে যখন লেখে তখন দেখবা প্রায় এইভাবে লেখে। কিভাবে লেখে জানো? HONO2, এটা নাইট্রিক অ্যাসিড। মানে তুমি কি বলবো এটা নাইট্রিক অ্যাসিডের সংকেত লেখার নিয়ম? এটা নিয়মই না, এটা ইনঅর্গানিকে লেখাই যাবে না। কারণ কি, ইনঅর্গানিকে সে এইভাবে ভাঙে না। তো ইনঅর্গানিকে তার ভাঙনটা কেমন? NO3 নাইট্রেট মূলকটা আলাদা হয়ে যায় আর H প্লাসটা আলাদা হয়ে যায়। তোমরা কি বুঝেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তাইলে এবার বলো সালফিউরিক অ্যাসিড লেখার সময় আমরা অর্গানিকে কেমনে করে লিখবো দেখি? সেকেন্ড ইয়ারের জিনিস এখনই পারো কিনা বলো। H বন্ড H মানে বাইসালফেট মূলক। আগে তুই HO লেখ বাবা। HO বন্ড কি বলে না? SO3 H, বুঝেছো? বোঝা না? এই যে দেখো, এই সালফিউরিক অ্যাসিড, কারণ অর্গানিকে বারবার আমরা দেখি অ্যাসিড থেকে হাইড্রোক্সিল পার্টটা আলাদা হয়ে যায়, এই কারণে আমরা এইভাবে লিখছি আমাদের বোঝার সুবিধার্থে, বাট এইভাবে ইনঅর্গানিক সংকেত লেখা যাবে না। ওকে, তারপরে চলো সামনের দিকে আগাই, তাহলে এটা খোলাসা হইলো। বাইসালফেট আর বুঝি নাই? HSO3 নাম কি হবে? এটার নামটা তোমাদের যদি মনে না পড়ে তাহলে আবার কিলামো আর রকেটিয়ার্স কোর্সে নিয়ে যায় ফালাই দিব। এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। জৈব অ্যাসিড দুই প্রকার ছিল, একটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, একটা ছিল সালফোনিক অ্যাসিড। এটা আপনাদেরকে দেখাইছি ক্লাস 10-এ, সালফোনিক অ্যাসিড মূলক। ওকে, যাই হোক, ব্যাপার না। চলো এবার জারণ সংখ্যার সংজ্ঞা আমরা যেটা বলছি গতদিন বা আজকেও যেভাবে কাজ করলাম, তোমাদের কি মনে হয় এটা ঠিক ছিল? ভাবো তো, এটা কোনো এক জায়গায় ঝামেলা আছে? কোথায় ঝামেলা আছে বলো? জারণ সংখ্যাকে তুমি বলছো যে যতগুলো ইলেকট্রন গড়ে গ্রহণ বা দান করে, সেই সংখ্যাটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করলে সেটা হচ্ছে ওই যৌগে ওই মৌলের জারণ সংখ্যা হচ্ছে। আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট। সমযোজী যৌগের ক্ষেত্রে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে রাইট, সমযোজী যৌগ যদি হয় তখন তো ইলেকট্রন দানও হবে না গ্রহণও হবে না। তার মানে এই ডেফিনেশন শুনে মনে হচ্ছে যে শুধুমাত্র, মানে ইট ইজ ডিফাইন্ড অনলি ফর কি বলেন তো? ইট ইজ ডিফাইন্ড আয়নিকের জন্য। আয়নিক অনলি ফর আয়নিক কম্পাউন্ডস, এটা মনে হচ্ছে আর কি। বাট আসলে আমরা যখন বাইর করি, হিসাব করি, তখন তো আমরা কি করি? তখন আমরা সালফিউরিক অ্যাসিডেও হিসাব করতেছি সালফারের জারণ সংখ্যা বা অক্সিজেন হাইড্রোজেন সবার, HClও বাইর করতেছি, আবার ধরো পানির মধ্যে বাইর করতেছি, PCl5 এ বাইর করতেছি, P2O5 এ বাইর করতেছি। মানে আমরা তো মানে আয়নিক বা কোভ্যালেন্ট দেখতেছি না। কিন্তু তাহলে ডেফিনেশন তো শুনে মনে হচ্ছে এরকম, তাই না? আসলে এরকম না। এটা যে কারোর জন্যই ডিফাইন্ড, তখন আমাদের একটা নতুন কনসেপ্ট অ্যাড করা লাগে। সেটা হচ্ছে কি, যেখানে আসলে ইলেকট্রনের দান বা গ্রহণ ঘটে না, ওইসব জায়গায় আমরা কাজ করি কি, তড়িৎ ঋণাত্মকতা হিসাব করি, ইলেকট্রোনেগেটিভিটি। যার ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি রিলেটিভলি, আমরা ধরে নেই বন্ড পেয়ার ইলেকট্রন তার দিকে তো হালকা একটু শিফট হয়, ধরে নেই এখানে যে পুরোপুরি শিফট হয়ে চলে গেছে। যদি পুরোপুরি শিফটিং ধরি, তখন কতগুলো ইলেকট্রন সে গেইন করলো আর এই পাশের জন কতগুলো ইলেকট্রন লুজ করলো, সেই সংখ্যাটাকে যখন প্লাস মাইনাস দিয়ে লিখি, ওইটা হচ্ছে মূলত সমযোজী যৌগের জন্য জারণ সংখ্যা। কেউ কিছু বোঝে না? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। দেখো এই যে গাঠনিক সংকেত লাগবে এবার। এই যে দেখেন, ধরেন এই যে পানি,
পানিতে কেন জারণ সংখ্যার অস্তিত্ব আছে? কারণটা হচ্ছে এইখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি আছে? বন্ড পেয়ার ইলেকট্রন আছে। আবার এইখানে দেখো এই পাশেও কি তাদের মধ্যে একজোড়া বন্ধনজোড় ইলেকট্রন আছে। এখন এই বন্ধনজোড় ইলেকট্রনের থাকার কথা ছিল কোথায়? দুইটা পরমাণুর মাঝ বরাবর, কিন্তু আসলে তো কোনো একটা পরমাণুর দিকে একটু শিফটেড হয়। কেন? কেউ একজন বেশি তড়িৎ-ঋণাত্মক থাকে, বেশি ইলেকট্রোনেগেটিভ হয়। এখন বলো এইখানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন নাকি হাইড্রোজেন? অক্সিজেন। অক্সিজেন। সো আসলে বন্ড পেয়ার ইলেকট্রনটা একটু শিফটেড হবে ওইদিকে, আমি এটাকে অ্যারো দিয়ে বুঝাচ্ছি জাস্ট। সো এই দিকে যদি একটু শিফটেড হয়, বলো তো অক্সিজেন কতগুলো ইলেকট্রন গেইন করে? দুইটা একটা ওর গেইন একটা, কারণ ওই দুইটা যে টান দিছে তার মধ্যে একটা তো নিজে আগে থেকেই ছিল, ওটা গেইন করার কি আছে? বুঝছস? বোঝা না? ওকে, সো ব্যাপারটা হচ্ছে তাহলে এইদিকে ইলেকট্রন টান দেওয়ার কারণে অক্সিজেনের ইলেকট্রন গেইন হয়েছে একটা, এটাকে আমরা বুঝাই কত বলেন তো? -1। ঠিক আছে, এবার দেখো এই বন্ধন জোড় ইলেকট্রন চিন্তা করো তো, এই যুদ্ধে এই মারামারিতে অক্সিজেন কি জিতবে না হারবে? জিতবে। জিতবে। সো যদি অক্সিজেন জেতে কয়টা জিতবে, কয়টা ইলেকট্রন গেইন করছে? তখন এটার আরো একটা জারণ সংখ্যা অ্যাড হবে, ওর ব্যাজ অফ অনার আরেকটা বেড়ে গেল, তাহলে টোটাল অক্সিডেশন নাম্বার কত হয়ে গেছে বলেন তো? -2। এবং এই হাইড্রোজেন কয়টা ইলেকট্রন হারাইছে? এই হাইড্রোজেন একটা ইলেকট্রন হারাইছে, এই জন্য আমরা বলে থাকি +1। এই হাইড্রোজেন একটা ইলেকট্রন হারাইছে, এই জন্য তার জারণ সংখ্যা +1। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন অফ অক্সিডেশন নাম্বার ইন কোভ্যালেন্ট কম্পাউন্ড। যে কোভ্যালেন্ট কম্পাউন্ডে কেমন আবার অক্সিডেশন নাম্বার আসে? অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন শুনে তো মনে হচ্ছে এটা শুধুমাত্র আয়নিকের জন্য প্রযোজ্য, না, এটা সমযোজীর জন্যও প্রযোজ্য। তখন ডেফিনেশনটা আমরা সাইলেন্টলি না বলে একটু চেঞ্জ করে ফেলছি, মানে স্যাররা বলে নাই কখনো। হ্যাঁ বলো, কি বলবা? স্লাইডে আপনি যেভাবে H2O এর গাঠনিক সংকেতটা লিখছেন, ওটা তো মানে সব জায়গায় লেখা থাকে যে ও সরি আমি শুনতে পারি না, হালকা নাড়ানো হচ্ছে না। আবার একটু বলো প্রথম থেকে, আমি বুঝি নাই। H2O এর যে গাঠনিক সংকেত আপনি স্লাইডে যেভাবে লিখছেন, মানে পাশাপাশি দুটো বন্ড, ওইটা তো বিভিন্ন বইয়ে হচ্ছে ব্যাকায় লেখা থাকে, মানে ওই যে বন্ড ওইটা নামায় লেখা থাকে। বন্ধন। হ্যাঁ, তাহলে কি আমি ভুল লিখছি? 104.5 হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে শোনো, এটা একটু ব্যাকা আসলেই থাকে, কিন্তু এই মুহূর্তে আমার যে আলোচনা জাস্ট ইলেকট্রন টানতেছে না ঠেলতেছে এইটুকু দরকার, তো এই কারণে আমি আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিচ্ছি না, বুঝছিস কি? মানে আমার সবসময় সবকিছু দরকার নাই আর কি, এই মুহূর্তে আমার ওই অ্যাঙ্গেল নিয়ে আলোচনার দরকার নেই। যদি অ্যাঙ্গেলের আলোচনায় যাই, তুই এটা দেখি দৌড়ায় চলে যাবি। এটা কে বলেন? এটা কে? সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার বাস্তবে বহুত বেকাতেড়া। এখন ওই জিনিস কি তোমাদের বইতে লেখা আছে? লেখা নাই। কেন লেখা নাই? একটা গান আছে বাংলা, পুরান দিনের গান, তোমরা শোনো নাই আমি জানি, শক্তের ভক্ত নরমেরই জম। সো এইটা নরম নুরম একটা কাঠামো পায়, যে জিনিসটা হচ্ছে এরকম। সো এইখানে খুব দাপট দেখায় স্যাররা, যে এইটা না লিখলে তোমাকে নাম্বার দিব না, তোমাকে নাম্বার না দিলে তোমার বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী হবে না, বাচ্চাও হবে না, এই তামাশা করে। তুমি একটা কঠিন সংকেত মিথেনের ক্ষেত্রে যাও না, তাই স্যাররা কিছু বলে না। কেন? ওইটা একটু জটিল, 3 ডিমেনশনাল স্ট্রাকচার, আঁকতে গেলে ঝামেলা। সো ওইটা নিয়ে প্যারা খায় না আর কি। এখন আমাদের অ্যাঙ্গেল দরকার নেই, কেমিক্যাল বন্ড যখন আলোচনা করবো তখন ওইভাবে আঁকবো। হ্যাঁ বলো ভাইয়া। হুম, যে সকল যোগে মানে তড়িৎ ঋণাত্মকতাটা থাকে না, সেই সকল যোগে এটা কেমনে কাজ করে? যেমন ধরেন কার্বন ডাই অক্সাইড। ভাই থাকে না সে জায়গায়, এটা পোলারিটি থাকে না। পোলারিটি আর তড়িৎ ঋণাত্মক এক কথা? না, এক কথা না তো। ভাই মনে হয় পিটাবে। যে পোলারিটি বলছি, এই লাঠিটা দেখছস কত লম্বা, একদম এখান থেকে মার দিব মরে যাবে। পোলারিটি কোনো যৌগে থাকে না মানে? এই অশিক্ষিত তুই কি বললি? এটা আসতেছি, দাঁড়াও। ওই টাইপের যৌগের ক্ষেত্রে কি হবে? খুবই ভালো প্রশ্ন করছে, আমরা এখনই দেখবো একটু পরে। আগে আসেন, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা যে আসলে +6 ছিল কিনা লেটস চেক। কি করা লাগবে? বন্ড পেয়ার ইলেকট্রনের শেয়ারিং চিন্তা করা লাগবে। এখানে এক জোড়া বন্ড পেয়ার আছে, তাহলে আমাদের ওই জিনিসটার কপি করে দেই। এখানেও আছে, সব জায়গায় এক জোড়া করে আছে। ঠিক আছে, এখানেও এক জোড়া আছে। এইখানে কয় জোড়া আছে বলো? বলো বলো। এখানে কিন্তু 2 জোড়া করে আছে, তাহলে এখানে ডট আর ক্রস এইভাবে লিখলাম, বুঝছো আর কি, ডট ক্রস ডট ক্রস। ওকে, গোপী রানী বা ঘোষ, তুমি তো কোনো কথা কইতেছো না, তাহলে মাইক অন করো কেন? হ্যাঁ বলো, এখানে কি হবে আমাদের? অক্সিজেন হাইড্রোজেনের বন্ড পেয়ার ইলেকট্রন কোন দিকে শিফট হবে? তাড়াতাড়ি বলো। অক্সিজেনের দিকে।
অক্সিজেনের দিকে, এই দুইটা ইলেকট্রন কোন দিকে শিফট হবে? অক্সিজেনের দিকে। তাহলে বলেন এই অক্সিজেনটার টোটাল গেইন কয়টা ইলেকট্রন? দুইটা। তাহলে -2। একইভাবে এরও কি হয়ে গেল আমাদের -2। আর কথা বললাম না এখানে, বুঝে গেছি। ঠিক আছে, এবার বলো এই সালফারের কি অবস্থা? সালফার কিন্তু এইদিকে হারাইছে, এই যুদ্ধে হারছে, অক্সিজেন হাইড্রোজেনের যুদ্ধে হারছে, এই যুদ্ধেও কিন্তু হারছে। এবার বলেন এই 4টা ইলেকট্রনের কথাই বলেন তো, এগুলো টান দিবে কে? অক্সিজেন নাকি সালফার? অক্সিজেন। অক্সিজেন এইদিকে চলে গেল। তাহলে এই টান দেওয়ার কারণে এই অক্সিজেনের গেইন কতগুলো ইলেকট্রন? টোটাল কাউন্ট দাও তো এই অক্সিজেনের গেইন। দুইটা। কারণ এই দুইটা যে টান দিছে তার মধ্যে একটাও নিজের ছিল, তাহলে এখান থেকে একটা পাইছে আর এখান থেকে একটা পাইছে, তাহলে টোটালি -2। এই অক্সিজেনেরও একই অবস্থা, এখানে হবে কি বলেন তো? -2। অলরাইট, তাহলে বলো এইবার এই সালফার টোটালি আসলে 6টা বন্ধন করছিল, প্রত্যেকটা বন্ধনে তার একটা করে ইলেকট্রন ছিল, 6টাই হারাইছে। রাজা রবার্ট ব্রুস 7ম যুদ্ধে যায় জিতবে মনে হয়। রবার্ট ব্রুস না কি জানি নাম ছিল, ইংল্যান্ডের রাজা, স্কটল্যান্ডের রাজা। ওই স্কটল্যান্ডের রাজা, সরি। ঘটনা হয়েছে, তাইলে বলো আমাকে এই সালফারের জারণ সংখ্যা আসলে তাহলে কত বলেন? +6। তাহলে আগে যেটা আমরা গড়ে বাইর করছিলাম ওটা আসলে ঠিকই ছিল। সো গড় জারণ সংখ্যা তাহলে বাইর করাটা একেবারে অন্যায় না। কিছু বেকাতাড়া যৌগ আছে সেসব জায়গায় যে গড় আর প্রকৃতির হিসাব মেলে না, এই কারণে আমাদের কোনটা বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলেন, গড় নাকি প্রকৃত? প্রকৃত। কিন্তু জারণ সংখ্যা জিনিসটা আসলে এমন আহামরি কোনো জিনিস না, এটা ইন্টারমিডিয়েট লেভেলেই খুব বেশি ব্যবহার করা হয়। বড় ক্লাসে উঠে দেখবে এগুলো আসলে তেমন কোনো ম্যাটারই করে না, তখন আসলে সবাই অ্যাকচুয়াল জিনিস নিয়ে কথাবার্তা বলে, জারণ সংখ্যার কথা ভুলেও যায় মোস্টলি। সো এই জন্য আমাদের একটা রাফ আইডিয়া পাওয়ার জন্য জারণ সংখ্যার গড় মানটাও আবার যথেষ্ট। কিন্তু তুমি যদি অ্যাকচুয়াল ইনসাইট পাইতে চাও তাহলে অবশ্যই গড়ের চেয়ে প্রকৃত জারণ সংখ্যাটা বেশি ইনসাইট দেয়। ওকে, চলেন এবার এই যে তোমাদের জন্য যে কিতাব লিখেছি, আমি লিখতে যে আধ-ঠ্যাং ভঙ্গ করে ফেলছি, সেই কিতাবের মধ্যে এই বিষয়টা আলোচনা করা আছে, তোমরা একটু এখানে পড়ো। আর কেমিক্যাল বন্ড চ্যাপ্টার পড়ার সময় তো এটা পাবাই, সো টেনশন নাই। এরপরে চলো ভাবি, সময় হইলে পাবি। আর আরেকটা ব্যাপার শোনো, সেটা হচ্ছে জীবনে মনে রাখো, ওই তোমরা তো আবার অনেকে গান টান শোনো না, আমি আবার গান শুনি আর কি। একটা গান আছে ইন্ডিয়ান বাংলা কোন একটা সিনেমার, ওই সিনেমা আমি দেখি না, বাট গানটা খুব সুন্দর। গানের একটা কথা আছে, সব পেলে নষ্ট জীবন। এটা শুনছো? ভাই কলকাতার ছবি। সো ঘটনা হচ্ছে জীবনে যে কোনো কিছু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, যত ব্যাকুলতায় থাকবা তারপরে যদি তুমি কিঞ্চিত পরিমাণও পাও, বিশ্বাস করো ওই জিনিসটা বেশি ইফেক্টিভ হয়। মানে তোমরা প্রায় খেয়াল করে দেখবা তোমাদেরই মধ্যে অনেকের বন্ধু বান্ধবী আছে অনেক বড় লোকের ফোলা বা অনেক বড় লোকের মাইয়া, ও জীবনে কোনো কিছুর অভাবটা কোনোদিন অনুভব করে নাই, এবং দ্যার ইজ হাই চান্স ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। অথচ তুমি হয়তোবা অনেক অভাবে বড় হইছো, তুমি দেখবা যে জীবনে মেলা কিছু পাইতেছো, তোমার অল্প স্যার মাস্টার, অল্প বই কিতাব, তাও তোমার কেন জানি এফিসিয়েন্সি অনেক হাই, কিন্তু ওর এফিসিয়েন্সি এত বেশি না। তার কারণটা হচ্ছে কোনো কিছু না মূল্যটা বোঝে নাই, গুরুত্বটা বোঝে নাই। সো এই জন্য আমি যে কাজটা করি, আমরা মনন একাডেমিতে যে কাজটা করি, চাও মাত্র সব দেই না। মানে এই যে ধরো তুমি আসেই দেখলা যে গরম গরম বই চলে এসছে, কত বই পড়বা তুমি? সত্যিটা হচ্ছে নিজে ভাবো বেশি। মানে তুমি বই কেনো বা আমাদের বই পড়ো, আমাদের বই বেচা হইলে তো আমাদের লাভ, তাই না? আমাদের তো এই বইটা লেখাই আছে, পুরো বই লেখা নাই, বাট যেসব চ্যাপ্টার লেখা আছে সব পাঠাই দিতে পারলে তো আমাদের লাভ। কিন্তু আমরা দিতে চাই না, কেন দিতে চাই না? তোমাদের কথা চিন্তা করে। আমাদের ব্যবসা একটু কম হোক, তোমরা ভালো থাকো। কিভাবে ভালো থাকবা? তুমি একটু ধাক্কা খাও না জীবনে, যে হাজারি স্যারের বইটা একটু পড়ে দেখো, গুহ স্যারের বইটা একটু পড়ে দেখো। যখন তোমার মাথার মানে ঘিলুটা টকবক করে ফুটতে থাকবে, এ কি লেখছে, কি বুঝাইতেছে, কি কইতেছে, এটা কি, যখন বুঝবা না, তখন যদি তোমার হাতে আমরা বইটা দিই, তখন বুঝবা যে আরে মামা এটা এতদিন কোথায় ছিল। তখনই তোমার দেখবা মনের দরজাটা পুরো খুলে ছিল। তখন আমাদের বইটা যদি যায় তোমার হাতে, ও নাইস, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড অল ওভার মাই লাইফ। কিন্তু তার আগে দেখা গেল যে একসাথে সব পাই গেলা, কিছুর আর গুরুত্ব থাকলো না, ওই বইগুলোও গুরুত্ব হারালো, আমাদের বইও গুরুত্ব হারালো। এই কাজটা আমরা করতে চাই না আর কি। এই জন্য আমরা বইটা একটু দেরিতে দেই, আর সফট কপি তো সবাই পেয়ে যাবা, টেনশন নাই। চলো এখন ঘটনা হচ্ছে এই জিনিসটা তোমরা ছোটবেলায় শিখছো, এটার উত্তর দাও আমাকে। কোন একটা অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা যদি -2 হয়, তাহলে ওটাকে আমরা কেমন অক্সাইড বলি বলেন? জেনারেল অক্সাইড, সাধারণ অক্সাইড বলি। যদি -1 হয় তাহলে কি বলি? পারঅক্সাইড। -1/2 হইলে কি বলি? সুপার অক্সাইড। সুপার অক্সাইড। ঠিক আছে। যেমন ধরো তোমাদের ওই যে মনে থাকার কথা H2O2, এইটা কেন সুপার অক্সাইড? তারপরে আমি যদি H2O লিখি তাহলে এটা কেমন অক্সাইড বলেন তো? সাধারণ অক্সাইড।
তো এটা সাধারণ কেন, তার গঠনটা যদি আমরা একটু দেখি তাহলে এটার গাঠনিক সংকেতটা কেমন, এইচ বন্ড ও বন্ড হচ্ছে এইচ, এই বাবা অ্যাঙ্গেল করে লিখে নিয়ে মাইন্ড করিস না। আর H2O2 যদি লিখি তাহলে এটা সিমিলার স্ট্রাকচার থেকে কপি করলে ভালো হয়। এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার ভাবো হাইড্রোজেনটাকে একটু দূরে সরাই দিয়ে আর একটা আমার কি লাগবে বলেন তো, অক্সিজেন লাগবে, দেন ইট বিকামস হাইড্রোজেন পারঅক্সাইড। এখন এইটা থেকে সবচেয়ে বোঝাটা সহজ, সেটা হচ্ছে পারঅক্সাইড শব্দটা আমরা যখনই বলি তখন অলওয়েজ দেখবা একটা বিশেষ জিনিস থাকে, সেটা হচ্ছে অক্সেন অক্সেন বন্ড থাকে, অলওয়েজ অক্সেন অক্সেন বন্ড থাকবে। এই অক্সেন অক্সেন বন্ড থাকার কারণে এখানে যদি তুমি একটু প্রকৃত জারণ সংখ্যার হিসাবটা করো খুব মজা হবে। এখানে একটা ডট ক্রস ছিল, এইখানে ছিল, আবার এইখানেও ছিল। এবার বলেন তো এই লেফট সাইডের যে ডট ক্রস ওটা কার দিকে শিফট হবে, অক্সিজেনের দিকে। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাবে কত, +1। এইটারও একই কাহিনী, তাহলে এইটার হবে হচ্ছে +1। এবার বলে মাঝখানের বন্ড পেয়ার ইলেকট্রনটা কোন দিকে যাবে, ভাই কোনো দিকে যাইবে না। কোনো দিকে যাবে কোনো দিকে যাবে না। ওখানে মাঝখানে বসে আছে দুটা নাই। তাহলে এই অক্সিজেনের ইলেকট্রন গেইন কত, আসলে কতগুলো ইলেকট্রন গেইন করলো, -1। একটা, একটা। ইট মিনস -1 এর অক্সিডেশন নাম্বার, এটার হচ্ছে -1। তাহলে পারঅক্সাইডে কেন অক্সিজেনের জারণ সংখ্যা যে -1 থাকে তার ব্যাখ্যা আসলে এটা। অক্সিজেন কেউ অক্সিজেন বোঝে নাই। বন্ড থাকে। হ্যাঁ, অক্সেন অক্সেন বন্ড থাকাটা বাধ্যতামূলক এবং সিঙ্গেল বন্ডে থাকবে, আর কিছু না। সো এখন তাহলে সুপার অক্সাইডে কেমন থাকে, সুপার অক্সাইডে আরো একটা কাহিনী একটু এক ধাপ অ্যাডভান্সড। ওখানে আচ্ছা এখানে আঁকা আছে, আমি জাস্ট দেখাই দিই, এই যে তোমাদের যে বই পাবা ওইটার আর একটা অংশ এটা, যে সাধারণ অক্সাইড মানে অক্সিজেনের দুই হাত খোলা থাকবে, ওই দুই হাতে একই জিনিসও বসতে পারে, মানে এই দুই পাশেই ধরো এ নামক কোনো একটা মৌল বসলো, এ দেখা যাচ্ছে না, এ নামক কোনো একটা মৌল বসলো, অথবা এমনও হইতে পারে যে এক হাতে এ আর এক হাতে কি বলতো বি, এটাও হইতে পারে, এটা কোনো সমস্যা না, যে কেউ থাকতে পারে, মানে অক্সিজেন একা থাকবে, দ্যাট ইজ হোয়াট ই কল সাধারণ অক্সাইড। তো তখন হয় কি এই দুই পাশের মৌলের কাছ থেকে না ওই ইলেকট্রন কি করে বলেন তো, টান দেয়, এই কারণে ওর জারণ সংখ্যা কত হয়, -2। বুঝো নাই? হ্যাঁ, তবে এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে অক্সিজেনের সাথে যারা কানেক্টেড তাদের অবশ্যই একটা বিশেষ শর্ত পালন করা লাগবে, বলেন তো কি? ইলেকট্রোনেগেটিভিটি কম হবে অক্সিজেনের। শাবাশ। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ অর বি দ্যাট হ্যাজ টু বি লেস দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ কি বলতো, অক্সিজেন। এইটা হচ্ছে সাধারণ অক্সাইড হওয়ার শর্ত। আশা করি বুঝেছো। এই লেখাগুলো মনে হয় দেখা যাচ্ছে না তোমাদের, আচ্ছা স্লাইড হাতে পেলে পাবা। পারঅক্সাইডের ক্ষেত্রে কি হবে, পারঅক্সাইডের এই দুই হাতে একই জিনিসও থাকতে পারে, অথবা এই হাতে অন্য জিনিসও থাকতে পারে, মানে মোট কথা এই জিনিসটা থাকাটা জরুরি, অক্সিজেন অক্সিজেন বন্ড থাকা জরুরি। সো এইটা থাকলে কি হতো, একটু আগে দেখাইছি মাঝখানে ইলেকট্রন কোনো দিকে যায় না, কিন্তু এইখানের জন্য শর্ত কি বলতো, এই ইলেকট্রোনেগেটিভিটি অফ এ অর বি হ্যাজ টু বি লেস দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন। গতদিন একটা স্ট্রাকচার দেখাইছিলাম, ভালো একটা প্রশ্ন পাইছিলাম ক্লাসের মধ্যে, তোমাদের মনে আছে কিনা, মনে পড়ে এই রিলেটেড, কার মনে আছে? O2F2 এর ক্ষেত্রে, হ্যাঁ, O2F2 এর ক্ষেত্রে এর স্ট্রাকচার কেমন ছিল, ও বন্ড ও ছিল, তারপরে এই পাশে এফ, এই পাশে আবার এফ। এখন বলেন প্রশ্নটা যেটা ছিল, কার জানি প্রশ্ন ছিল, যেটা কি পারঅক্সাইড বলা যাবে কিনা, বলো। বলা যাবে না। হ্যাঁ বলা তার যাবে না। কারণ এই যে বন্ড পেয়ার ইলেকট্রন দ্যাট গেটস পুলড টুয়ার্ডস ফ্লুরিন and very same also happens towards this side, তাহলে এইটা হবে হচ্ছে -1, এইটাও -1, এই অক্সিজেন কিন্তু +1, এই অক্সিজেন +1। সো ওই যে আবার উত্তর দিছিল সে বলছিল জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যা, তার চেয়েও ভালো লাগে আমার এই যে গঠনের ব্যাখ্যাটা, যে বন্ড পেয়ার ইলেকট্রন আসলে শিফটিং হচ্ছে কোন দিকে, এই আর কি। সো তাহলে আমরা একটু বলে রাখি আমার ভাইয়া ওই নামকরণে তো নেগেটিভ অংশটুকুকে আমি আইড বলবো, তাহলে ওখানে তো ফ্লুরাইডই হচ্ছে, আমি তো অক্সাইড বলতেও পারবো না, ওই জন্য তাহলে আর হয় না। হ্যাঁ এটাও ভালো কথা, ইট ইজ নট এ পারঅক্সাইড, এটাকে পারঅক্সাইড বলে ডাকা যাবে না, এটা মিথ্যা কথা। চলো, সো আমরা সুপার অক্সাইডটা এখন বুঝতে পারবো না, ওটা একটা ওএম বেসিক্যালি অড ইলেকট্রন মলিকিউল, এই যে একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ওগুলো তোমরা বড় হয়ে জানবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে মানে আমি আচ্ছা বলবো, ভাইয়া। হ্যাঁ কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে বলো। radicals বলে। এটা র্যাডিক্যাল বেসিক্যালি একটা, হ্যাঁ বলো। ভাইয়া 3টে অক্সিজেন কি থাকতে পারে না? পরপর পাশাপাশি হ্যাঁ ভাইয়া, মাঝখানে পারে। একটা থাকবে, দুইটারে কানেক্ট করে। পারে, অসম্ভব কিছু না, কিন্তু ওইগুলাকে পলিকাঠামো বলে। ওই পলিকাঠামো ভাই ইন্টারমিডিয়েটে কোথাও পড়াশোনা হয় না, চাইলে গুগল করে দেখো, আর আরো জানতে চাইলে আমারে বইলো, এমনি একটু দেখাই দিব না গ্রুপে, কিন্তু ওগুলো আসলে ভাই, আলোচনা সেই জিনিস না কি করলে ভালো বাস্তবে হয়। আছে? আছে আছে আছে, ওই জন্য তো বললাম যে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই আর কি। ওকে, সো এখন ওজন। ঘটনা হচ্ছে ওজন গ্যাস। না, ওজনে তো ও বন্ড ও থাকে না, ও বলতেছে পরাপর 3টা অক্সিজেনের বন্ডিং, বুঝেছো? ওইখানে ও বন্ড ও থাকে, পারঅক্সাইডের কিন্তু মতো।
হ্যাঁ পারক্সাইডের মতো অবস্থা আর কি, হয় কিনা, মানে ওই দুই পাশে আবার হাত খোলা থাকবে কিন্তু ওজনে তো সব ইয়া। ওকে, সো এবার আসো কারোস অ্যাসিডে। কারোস অ্যাসিডের সংকেত কি বলো? চারো না কিন্তু, এটা কিন্তু কারো। হ্যাঁ, এইটার নাম হচ্ছে H2SO5, সরি 4 ভুলে লিখে ফেলাইছি, H2SO5। এই অ্যাসিডের আরেকটা নাম জানো বলো তো? পারক্সি মনোসালফিউরিক অ্যাসিড। পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড এটার নাম। সো এই পুরো নামটা এত বড় কেন? এটাকে আমি আগে ছোটবেলায় ভাবতাম পার সালফিউরিক অ্যাসিড বললেই তো হয়, কিন্তু আসলে না, এটার নামের পার অক্সি থাকার একটা কারণ আছে, আস্তে আস্তে জানবা। ওকে, সো এখন এই অ্যাসিডে নর্মালি যদি তুমি গড় জারণ সংখ্যা বাইর করো, অর্থাৎ স্বাভাবিকভাবে এক্স ধরে, তাহলে একটু দেখো তো কত আসে H2SO5 এর সালফারের? 8 আসে প্লাস 8 আসে। এখন তোমাদের বোঝা উচিত সালফারের লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। তার মানে এটা কখনো সম্ভব না, এটা পসিবল না। তার মানে এখন তোমার যেটা করা লাগবে, এর গাঠনিক সংখ্যা তাকা লাগবে। সো গাঠনিক সংখ্যা তাকার একটা সবক দিয়ে দেই, ছোটবেলায় তো দিয়েছি, ভুলে গেছে অনেকে। সেটা হচ্ছে স্ট্রাকচার সিমিলারিটি থেকে কপি করতে হয়, বুঝেছো? সো ঘটনা হচ্ছে H2SO5 এর গঠন আঁকবা কার কাছ থেকে? কার মতো গঠন হবে বলো তো? H2SO4। সো আমি H2SO4 এর গঠনটা যদি আঁকি, H বন্ড O সাথে একটা সালফার, এখানে আবার একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন। এই যে দেখেন সালফিউরিক অ্যাসিডের দুইটা যে হাইড্রোজেন আছে, তারা দুইজনই কি প্রোটনিক হাইড্রোজেন না? তারা প্রোটনিক হওয়ায় দুইটা হাইড্রোজেনই OH আকারে থাকে, দেখছো? HO তারপরে কেন্দ্রীয় পরমাণু। এখন এইখানে একটা অক্সিজেন এক্সট্রা ঢুকাইতে হবে। এখন তোমাদের কি মনে হয় কোথায় অক্সিজেনটা এক্সট্রা ঢুকবে বলো? প্রোটনিক হাইড্রোজেনের ওইখানে পারঅক্সাইডের মতো করে ঢুকান যায়। হ্যাঁ, ওইদিকে ঢুকাইতে গেলে দেখবা দুজনই আওলায় ঝাওলায় যাচ্ছে আর কি। তাহলে এইখানে বেসিক্যালি আমরা এইটাকে একটু সাইড করে দিয়ে এখানে একটা কি ঢুকাই দিব, আমাদের আর একটা অক্সিজেন ঢুকবে। বেসিক্যালি এইটার গঠনটা এরকমই। তাহলে এইখানে দেখেন তো আমাদের কি হইলো কাহিনী, এই অক্সিজেন দুইটা কি পার অক্সাইড না? হ্যাঁ ভাইয়া। তাহলে এটার জারণ সংখ্যা হবে -1, এটারও হবে কিন্তু -1, এটার হবে হচ্ছে -2। কেন? এটা সাধারণ অক্সাইড, দেখে বুঝতে পারতেছি আমরা এখন। এটা কি সাধারণ নাকি পার? এই যে ডাবল বন্ডের যে দুইটা, বলো। সাধারণ অক্সাইড, তাহলে এটা হবে হচ্ছে -2, এটাও হবে হচ্ছে -2। তাহলে এই হাইড্রোজেনের হবে হচ্ছে +1। তাহলে এবার নতুন একটা সিস্টেমে আমরা জারণ সংখ্যা বের করা শিখি। আগে আমরা করছিলাম কি, বন্ধন জোড় ইলেকট্রন টানাটানি দেখতেছিলাম, এখন আরেকটু স্মার্ট হইছি, নাম্বার দিয়ে কথা বলতে পারি। সেটা হচ্ছে দেখো, এই প্লাস মানে টোটালটা কাউন্ট করো, টোটালটা কাউন্ট করে যা হবে বাকি রিমেইনিং অ্যামাউন্ট সালফারের মাথার উপরে দেওয়া লাগবে, মানে পুরো যৌগটা তো 0 হওয়া লাগবে, তাই না? তাহলে এই +1 -1 কাটাকাটি গেল। আবার ধরো যে -2 কি করলো, ও সরি, আমি তারপরে তো +7 থাকে। এই দাঁড়া বেটা, এই হাইড্রোজেন তো লিখি নেই, বুঝছিস? বোঝা না। হ্যাঁ, এই +1 এর সাথে আবার এই -1 কেটে দিলাম। তাহলে এবার দেখেন তো, এই যে তিনজনের -6, তার মানে ডেফিনেটলি সালফারের কত হবে? অবশ্যই +6। তো এই জিনিসটা তোমাদের পরীক্ষা আসার মতো জিনিস, তোমাদের লেভেলে এটা জানা উচিত। ইভেন তোমাদের এসএসসির সময় আমি ওই যে এন্ড গেমের ক্লাসের সময় দেখছিলাম, কোন একটা পরীক্ষা মনে আসছিল আর কি, কোন একটা স্কুলে বা কোন একটা বোর্ডে, আমার খেয়াল নাই, যে H2SO5 এর সালফারের জারণ সংখ্যা কত। +8 সম্ভব না, এটা সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা আছে, সেটা হচ্ছে +6। সো এটার ব্যাখ্যা পাইলাম। কাইটে দিলেন, এইটা কিরকম? এটা কিরম মানে কি? একটা যৌগের মধ্যে কিরম, তুই যখন H2SO4 এ সালফারের জারণ সংখ্যা বাইর করছিস তখন কেমনে করছিস বল? দুইটা হাইড্রোজেনের লেখছিস +2, চারটা অক্সিজেনের কত লেখছিস? -8 লেখছিস। তারপরে বাকি যা থাকে 0 বানাইতে, বাকি যা থাকে এখানে তো সেটা লিখে দিছো। তাহলে এইটাকেও তুমি 0 বানানোর চেষ্টা করছো, প্লাসের সাথে মাইনাস কাটছে, এই প্লাসের সাথে মাইনাস কাটছে, কাটার পরে এরা যেহেতু তিনজনে -6, তাহলে ও একা বাকি আছে, তো ওরে +6 হওয়া লাগবে, তা নাহলে পুরো যৌগ 0 হইতো না। তো বুঝছ নাই এখনো? হ্যাঁ না ভাই, বুঝি নাই। আব্বুরে, তুই এইটা যখন হিসাব করিস তখন তো টার্গেটটা কি থাকে, পুরো যৌগটার তো চার্জ নাই, তার মানে টোটাল জারণ সংখ্যার হিসাবটা হওয়া লাগবে 0। এই কারণে তুমি কি করো, প্লাসগুলো লিখছি, মাইনাসগুলো লিখছি, লেখার পরে তুমি মনে মনে আসলে কি করো জানো, এই প্লাসের সাথে কিন্তু মাইনাস কাটো, আসলে এটা কিন্তু কাটো, তুমি না কইলেও কাটো, এখানে আলটিমেটলি কত থাকে? -6 না? এই কারণে তুমি এখানে লেখা হচ্ছে +6। ও ভাই বুঝছি, এই কাজ করছেন তাহলে। হ্যাঁ, এই কাজ করছি। ওকে, শেষ। তারপরে চলো ডাইসালফিউরিক অ্যাসিড, এটার আরেকটা নাম কি দেখেন তো? পাইরোসালফিউরিক অ্যাসিড। এই নামটা মনে হয় আপনাদের বেশি পরিচিত, পাইরোসালফিউরিক অ্যাসিড। বলো এটা সংকেত কি? H2SO7। পাইরোসালফিউরিক অ্যাসিড, H2SO7। এখানে যদি তুমি সালফারের নরমাল
জারণ সংখ্যা বাইর করো, গড় জারণ সংখ্যা কত আসে হিসাব করে দেখো তো। -14 প্লাস 12 প্লাস 6 আসে। তো এটা তো তাহলে নর্মাল লাগতেছে। এখন এটা যে আসলেই হইছে কিনা এটা বোঝার জন্য আমাদের কি করা উচিত, গাঠনিক সংকেত আঁকা উচিত। সো এখন তোমরা বুঝতেছো না কিনা আমি জানি না, তোমাদের কিন্তু আজকে আমি জারণ সংখ্যার নাম করে সাইলেন্টলি একটা তেতো বড়ি খাওয়াচ্ছি, একটা তেতো একটা ঔষধ খাওয়াচ্ছি। সেই তেতো ঔষধটার নাম কি বলো তো? গাঠনিক গাঠনিক সংকেত। সংকেত। এইটাতে যে ওস্তাদ, তারে কেমিস্ট্রিতে ঠেকানো বিপদ আছে, কারণ ও সবকিছু চোখে দেখে গঠন আকারে, স্ট্রাকচারালি। যেমন তোমাদেরকে আমি বলছি কিনা জানি না, তোমরা পড়ছো 9-10-এ যে ডিএনএ এর যে কাঠামো, এটার আবিষ্কারক কে জানো? ভাই What- ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হ্যাঁ, ওয়াটসন অ্যান্ড ক্রিকের কথা বইতে লেখা থাকে, বাট দোজ টু পিপল ওয়ার অ্যাকচুয়ালি গ্রেট থিভস, সোর। তারা এটার রোজালিন্ড আবিষ্কারক না। ফ্র্যাঙ্কলিন ভাই। হ্যাঁ, অ্যাকচুয়াল আবিষ্কারক কিন্তু রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। তার দুর্বলতা কোথায় ছিল জানো? সে থিওরিটিক্যালি নাম্বারস নিয়ে কাজ করতো, অর্থাৎ ফিগার্স, নাম্বারস। কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক তার ডেটা চুরি করে গঠনটা বানাইতে পারছিল কেন? বিকজ দে থট ইট স্ট্রাকচারালি, যে কে কার সাথে কানেক্টেড থাকলে ওই মাথা কোন দিকে থাকে, তাহলে ও তো এই জায়গায় যে কানেক্ট হবে। কিন্তু তুমি যখন এটা নাম্বারের সেন্সে চিন্তা করো, দ্যাট বিকামস টু কমপ্লেক্স ইন ইউর হেড টু প্রসেস। সো এই জন্য যদি পারো তুমি জীবনে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং না পড়লেও তুমি অন্তত স্ট্রাকচারালি চিন্তা করা শেখো, ঠিক আছে? ওকে, সো এখন H2SO7 এর গাঠনিক সংকেতটা কেমন হবে দেখো। এই কম্পাউন্ডটা হচ্ছে তোমাদের সাথে আলোচনায় আমার প্রথম পাওয়া কম্পাউন্ড, যেটা হচ্ছে মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড। মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ডের বাংলা হচ্ছে বহুকেন্দ্রিক যৌগ, অর্থাৎ এই যৌগের কেন্দ্রীয় পরমাণু 2 পিস, সেন্ট্রাল অ্যাটম 2টা। বলেন তো কে? দুইটা সালফার। 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 দুইটা সালফার। সো এদের গাঠনিক সংকেত আঁকার সময় একটা বুদ্ধি কাজে লাগাবা, সেটা হচ্ছে সবকিছুকে ওদেরকে গড়ে ভাগ করে দিবা, যে তুই এই কটা নে, তুই এই কটা নে, মারামারি করিস না। তাহলে বলেন প্রতিটা সালফারের কান্দে আসে কয়টা হাইড্রোজেন? একটা করে হাইড্রোজেন পায়। আর অক্সিজেন পায় কয়টা করে বলো তো? 3.5টা। 3.5 পিস। এখন 3.5 পিস কিভাবে দেওয়া যায়? কি চিন্তা, পরে চিন্তা করতেছি, আগে ভাবো। এই যে সালফারের সাথে একটা হাইড্রোজেন থাকার কথা, একটা সালফারের সাথে একটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা কি ডিরেক্ট থাকবে নাকি অন্য কোনো ভাবে থাকবে, কি মনে হয়? না, অক্সিজেনের সাথে মিলে ওই থাকবে। সেকার থাকবে না। ও তারপরে হচ্ছে এইচ, এইটুকু মনে থাকলে হবে। তাহলে এবার একটা কাজ করি, ঝামেলা কমাই, ওই সেম একটা কপি ওই পাশে আমরা বানাই। তোমরা মনে হয় বোঝো না আমি কি করতেছি। একই জিনিস তো দুইটা হবে। এই দেখো সালফারের চেহারাটা কি হয়েছে, সালফার শুদ্ধ উল্টে গেছে, এই যে এরকম। এখন কথা হচ্ছে, তাহলে প্রতিটা সালফারের সাথে 3.5টা করে অক্সিজেন দেওয়ার কথা ছিল, একটা করে অক্সিজেন দিছি, তাহলে বাকি দুইটা কেমনে থাকবে জানো? এই যে দেখো ডাবল বন্ড আকারে, সৌন্দর্য। তাহলে কয়টা কয়টা অক্সিজেন হলো বলেন প্রতিটা সালফারের? ওই একটা কি মাঝখানে যাবে? 3টা করে অক্সিজেন হয়ে গেছে না? বুঝছস তো? 3টা করে হওয়ার পরে আরো আধাটা অক্সিজেন বাকি। এখন একে কেমনে আধা দিব, ওকে কেমনে আধা দিব, বুঝার কথা। মাঝখানে যদি অক্সিজেন দিই, তাহলে এর 50% এ শেয়ার করতেছে, ওর 50% ও শেয়ার করতেছে। তোমরা মনে হয় বোঝো না আমি কি লিখেছি। সমাজী বন্ধনের মতো শেয়ারিং। হ্যাঁ, কাইন্ড অফ অক্সিজেন শেয়ার করতেছে মাঝখানে বসে। তোমরা কি বুঝছো আমি কি বলছি? বোঝা না? জি ভাইয়া। ওকে, সো এই যে আমার হয়ে গেল আরেকবার প্রথম থেকে। প্রথম থেকে আরেকবার। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে আরেকবার। ঘটনা হইতেছে ভাইয়া, এটা আমার অলিয়ামের সংকেতটা সংকেত না? ছিল H2, হ্যাঁ কি ওলিয়াম, হ্যাঁ ওলিয়াম বা সালফান বলে এটাকে। যে কাজটা করা লাগবে, মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ডে এখানে 2টা কেন্দ্র আছে, 2টা সেন্টার আছে। প্রতিটা সালফার গড়ে কি পাচ্ছে? একটা করে হাইড্রোজেন পাচ্ছে, আর কি 3.5টা করে অক্সিজেন পাচ্ছে, তাই না? তাহলে প্রতিটা সালফারকে একটু ভাবি, যদি সালফারের সাথে হাইড্রোজেনটা কেমনে থাকার কথা? অক্সিজেনের মাধ্যমে কানেক্ট থাকার কথা। তাহলে এই সেম জিনিস আর এক পিস হবে, একটা কপি বানায় ফেলি আমরা। এই যে ধরো কপি হইল। তো এখন ভাইয়া দাঁড়া রে বাবা, একজনের প্রশ্নের উত্তরটা দিয়ে নেই। হ্যাঁ বলো। ভাই এই জায়গায় কি একটা করে সালফিউরিক অ্যাসিড, একটা করে প্রোটনিক ইলেকট্রন সাইডে সেই ইলেকট্রন গুলোর সাথে কানেক্ট করছে সেই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, একটা করে প্রোটনিক ইলেকট্রন না, প্রোটনিক হাইড্রোজেন। আচ্ছা এখন দেখো, এই সালফারের সাথে কয়টা অক্সিজেন থাকার কথা ছিল আমার? 3টা টোটাল। একটা তো কানেক্ট করছি, তাহলে বাকি দুইটাকে কেমনে দিব? বোঝা উচিত এই অক্সিজেনগুলো কানেক্ট করতে গেলে আমার ডাবল বন্ড ছাড়া উপায় নাই, কারণ সালফারেরও যোজনী 6 পর্যন্ত বিস্তৃত, আবার অক্সিজেনেরও যোজনী 2 করে হওয়া লাগবে, সো ডাবল বন্ডই দেওয়া লাগবে। তাহলে এই যে যে জিনিসটা দিলা, এটা আরেকবার লাগবে, ওই পাশেও যা করবা সব ডাবল ডাবল সিমেট্রিক। এখন তাহলে বলেন তো এই সালফারের সাথে কয়টা অক্সিজেন আছে আমাদের? বলো। 3টা হয়ে গেছে না? এইটার সাথে 3টা, ওইটার সাথে 3টা, বুঝতেছো? তাহলে আরো একটা বাকি ছিল আমাদের, সেই একটা কেমনে দিব? এমন ভাবে দিতে হবে যেন এই সালফার 50% অক্সিজেন পায়, ওই সালফার 50% পায়। তার মানে সোজা কথা ভাই, মাঝ বরাবর বসায় দাও। দ্যাট ইজ হোয়াট ইউ কল H2SO7। গঠনটা এরকম, বুঝেছো? বোঝা না? ভাইয়া ওকে।
ভাইয়া গ্লুকোজের বন্ডিং এর সময় আমরা দেখি যে পানি বের হয়ে যায় আর অক্সিজেন যুক্ত হয়, এখানেও তো কিছুটা ওরকমই লাগতেছে, তো দুইটা হাইড্রোজেন বের হয়, ওখানে একটা অক্সিজেন, তাই আমার একটা অক্সিজেন কম হুম, ডাইসালফিউরিক অ্যাসিড। এটাই হয়েছে। এখন আমি ওইদিকে যাচ্ছি না, ওটা বিক্রিয়া দিয়ে চাইলে দেখতে চাইলে আগামী দিন মনে করাই দিও ক্লাসের আগে, মানে আজকে রাতেও মনে করাইতে পারো, দেখাবো না। ওকে চলো, এখন ঘটনা হচ্ছে তাইলে এবার ভাইয়া, আপনারা একটা হিসাব করে দেখেন, বলো। ভাইয়া ওই যে মানে ইন্টারের বায়োলজি 3 নাম্বার চ্যাপ্টারটা খুলতেছিলাম, তো ওই জায়গায় যে মানে গ্লুকোজের স্ট্রাকচার গুলো যে আঁকছে ওগুলো কি ভাইয়া মানে শেখার কোনো ই আছে নাকি ওই যেভাবে তারা হ্যাঁ। আঁকছে ওইটাই জাস্ট আমি না 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 না, ওখানে কাহিনী আছে, মজা আছে, তো মজা দেখবা, বায়োলজিতে মানে আমি দেখাবে। ওইরকম- ওগুলো আগে আমরা কেমিস্ট্রিতে শিখাতাম, এখন বায়োলজিতে চলে গেছে। জি ভাইয়া ভাইয়া, মানে আমরা শিখতে ওইগুলো চাই। just- আচ্ছা শিখতে চাই, শিখাবো, দেখি আগে আমার কেমিস্ট্রি কায়দা করে নিই। এখন আসো তাহলে আমরা জারণ সংখ্যা হিসাব করি। হাইড্রোজেনের কত? +1। এই অক্সিজেনটা কি সাধারণ না পার? সাধারণ। সাধারণ এখানে সবই কি সাধারণ। সাধারণ অক্সাইড নাকি পার অক্সাইড বলেন তো, কোনোটা আছে আছে নাকি? ভাইয়া সবই একটা সবই আছে, সাধারণ। সবই সাধারণ ভাইয়া। এখানে সবই সাধারণ। সাধারণ, প্রচন্ড সাধারণ। তাহলে এটা হচ্ছে -2। এবার একটু যোগ বিয়োগ করো, +1 আর ওই পাশে +1, এই দুইটার সাথে ধরে মাঝখানের -2 কেটে দিলাম। তাহলে আমার বাকি থাকে কি দেখেন তো, এই যে -6, তার মানে এই সালফারটা অবশ্যই কত হবে? +6। আর এই চারিপাশে +6, সরি -6, তাহলে এই সালফারও কত হবে? +6। এখানে প্রত্যেকটা সালফারের আসলেই জারণ সংখ্যা +6, তো এটাও ভুল আসে না আমাদের। এর পরেরটা যাই, চলেন, মার্শালস অ্যাসিড। ওই সালফারের সংকেতে সালফারের মাঝে আছে দেখি কি সালফার কেন্দ্রীয় পরমাণু নাকি? মানে আসলে কেন্দ্রীয় পরমাণু কাকে বলে? যাকে কেন্দ্র করে বাকি গঠনটা গড়ে ওঠে, হ্যাঁ, তাকে বলে কেন্দ্রীয় পরমাণু। সো ঘটনা হচ্ছে যে দেখো তো, এই একটা যৌগের কেন্দ্র, কেন্দ্রীয় পরমাণু কোনটা এটা বোঝার নিয়মটা কি? মানে এটাই নিয়ম কেন্দ্রীয় নাই তো, পরমাণু হতে পারে। কোনো নিয়ম নাই। এই যে আমি এটাই বলতেছি, তো এটাই আলোচনা করতেছি যে কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু বলার আসলে কোনো রকম গ্রামার নাই যে একেবারে একেবারে ধরা বান্ধা একটা রুল। হ্যাঁ, এটা তোমার চোখে দেখে বুঝতে হবে যে আসলে কে কেন্দ্রে বসে আছে। এর ঘটনা দেখো না, এর কেন্দ্রে বসে আছে কেটা, মানে এইখানে দুইটা সেন্টার জুড়ে ঘটনাগুলো ঘটছে। তো এই সেন্টারে বসে আছে হচ্ছে আমাদের কে বলেন তো, এই বাবা সালফার, আর এই কেন্দ্রে বসে আছে কে, এই বাবা সালফার। এখন তুমি চাইলে এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনও বলতে পারো, বাট আসলে ওইটা না বলে আমাদের কমন সেন্স যে ভাই কোনটার আশেপাশে শহর নগর গড়ে উঠছে, বুঝিয়াছো? জি, যার বুঝছি। যোজনী বেশি সেন্ট্রাল অ্যাটম হবে ওইটা কি বলা যেতে পারে? আবার বলো। যার যোজনী বেশি সে সেন্ট্রাল অ্যাটম হবে এটা? এই কথাটা আমি বলে থাকি আর কি সচরাচর, যে যার যোজনী সবচেয়ে বেশি হয়, যার ভ্যালেন্সি বেশি, তার হাত ঠ্যাং অনেক বেশি থাকে, সো অটোমেটিক্যালি ওকে কেন্দ্রে রেখে আশেপাশে অনেক কিছু যুক্ত হয়। সো এটা হচ্ছে আমার নর্মাল বলার প্রসেস আর কি। ওকে, তারপরে চলেন আমাদের এবার মার্শালস অ্যাসিডে যেতে হবে। পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড, আগেরটা কি ছিল? পারঅক্সি মনোসালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। এই যে ডাইসালফিউরিক অ্যাসিড, মার্শালস অ্যাসিড বলে এটাকে। সো এটা সংকেতটা কেমন? এটার সংকেত কেউ পারো? H2SO8। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে আমাকে একটু বলো তো, সালফারের নরমালি হিসাব করলে কত আসে জারণ সংখ্যা? +7 এইটা তো সম্ভব না, তার মানে আমাদের অবশ্যই গাঠনিক সংকেতে যাইতে হবে। তাহলে বলো এটার সংকেতটা তুমি কোত্থেকে কপি করবা বলো তো? ডাইসালফিউরিক অ্যাসিড। ডাইসালফিউরিক অ্যাসিড এই যে ডাইসালফিউরিক অ্যাসিড থেকে আমরা কপি ভাই করে জাস্ট নিয়ে আসছি। মাঝখানে কি একটা পারঅক্সাইড মাঝখানে একটা অক্সিজেন হ্যাঁ, সো নিজেরাই বুঝতে পারতেছো, বেসিক্যালি এটাকে একটু সাইড করে দিয়ে যে বাবা তুমি একটু সাইডে আসো তো, এখানে আর একটা অক্সিজেন বসার জায়গা করে দাও, তাইলেই হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট ই কল পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। সো আপনারা একটু আমাকে বলেন এবার তাহলে কাটাকাটি কি হিসাবে যাবে। এখন এটা কি -2 হবে? এটা কি হয়ে গেছে কত? এটা পারঅক্সাইড হয়েছে, তার মানে এটা হচ্ছে -1, এটাও হচ্ছে -1, বুঝেছো? তাহলে এবার হিসাব নিকাশ আমাদের আবার নতুন করে করা লাগবে যে কি অবস্থা আছে। আবারও +6ই হবে। আচ্ছা দেখি হিসাব করে, তাহলে এখানে +1 এর সাথে ধরো এই -1টাকে কেটে দিলাম, +1 এর সাথে -1 কাটলো, আবার এই +1 এর সাথে এই -1টাকে কাটতেছি, তাহলে আবার দেখেন তো কি হয়। এখানে আছে হচ্ছে -6, তার মানে এটা +6, এখানেও আছে -6, এই যে এখানেও আছে -6, তার মানে এটাও +6, একই থাকে জারণ সংখ্যা, কিন্তু মাঝখানে একটা অক্সিজেন ঢুকে গেছে। ভাই এখানে নামগুলো দেখতেছি কি মার্শাল, তারপরে ক্যারো, এই নামগুলো কে কোথা যে থেকে কি আসছে? বললি বুঝি নাই, একজনের কথার মধ্যে একজন বলবা না, একজন কথা বলা শুরু করলে আর একজন বলবা না। হ্যাঁ বলো, আবার বলো।
ভাই এই যে এখানে দেখতেছি মার্শালস অ্যাসিড, তারপরে ক্যারোস অ্যাসিড, এই নামগুলো কোথা থেকে? অদ্ভুত এগুলো ক্যারো নাম। কোথায় পাইলি রে বাবা? কারোস অ্যাসিড। হ্যাঁ, এই নামগুলো বাণিজ্যিক নাম, এগুলো যারা বানায় তারা দেয় অনেক সময় যারা এগুলোর বেচা কেনা করে সেই বণিকরা দেয়, কখনো কখনো শ্রমিকরা দেয়, এগুলো আমরা জানি না সোর্স কোড থেকে আসে। গুগল করলে কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু পাওয়া যায় না। যেমন ধরো একটা জিনিস আছে, তোমরা শুনছো কিনা, ফিলোসফার্স উল, বাংলায় বলে দার্শনিকের পশম। এখন কেন যে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের পশম বলে আমি আজও জানি না, গুগল করেও কিছু পাওয়া যায় না। জিঙ্ক অক্সাইড সাদা একটা পাউডার, এটার নাম কেন দার্শনিকের পশম বলে? দার্শনিকরা এদেশে যখন এসেছিল তখন কি তাদের ফসম সাদা ছিল বলে দার্শনিকের ফসম বলতো? আমার জানা নাই, কোনো একটা গভীর কারণ থাকতে পারে, ঐতিহাসিক কারণ। এখন এটা শুনে আবার অবাক লাগে যে বাংলাদেশে কি এই নাম দেওয়া হয়েছে? আনসার হচ্ছে না, এই নাম ইউরোপ থেকেই আসছে, ফিলোসফার্স উল। সো কেন বলে জানি না, বুঝছো? মার্শাল সাহেব বানাইতে পারে, বলতে পারতেছি না। ভালো প্রশ্ন, লিখে রাখো, দিলে আমি খুঁজে দিব, নাহলে নিজেরা খোঁজো। ওকে, আর কার কোনো প্রশ্ন? এগুলা আসে কোথায়, মানে এগুলা বানানো হতেছে কেমনে এই অ্যাসিড গুলা? খুব ভালোভাবে বানানো হচ্ছে। এটা কি প্রশ্ন, কোথায় বানানো হচ্ছে জানি না আমি। স্যার এরকম তো আরো হাজার হাজার অ্যাসিড আছে স্যার। এখন এখানে মানে আপনি কি আমাদেরকে কোনো লিস্ট দিবেন, বা আমরা কি কোনো লিস্ট ইয়ে করবো যেগুলো মানে শেখা উচিত, বা নাকি এক্সপ্লোর করতে থাকবো? নিজেরা করবা, ওই লিস্ট আমি দিতে পারবো না। তবে আগামী ক্লাস আমাদের দেখবে অ্যাসিডের উপরে হবে, আগামী ক্লাস বা তার পরের ক্লাস। ওইখানে তুমি অনেক নতুন অ্যাসিড জানতে পারবা। ওই অ্যাসিডগুলোর প্রত্যেকটা স্ট্রাকচারাল ফর্মুলা নিজে নিজে এঁকে তারপরে কাজ করবা। সো অ্যাসিডের তালিকা আমি তোমারে অনেক বেশি দিব, তারপরে তুমি নিজে খুঁজবা। আর জেনে রাখো, কেমিস্ট্রি ভালো করে শিখতে গেলে অ্যাসিড যে যত ভালো পারে, যত বেশি পারে অ্যাসিডের সংকেত, নাম, গঠন, সে তত ভালো কেমিস্ট্রি পারবে আর কি। সো বি কেয়ারফুল অ্যাবাউট অ্যাসিডস। ওকে, ভাই এত চলো। এত অ্যাসিড কিরকম মনে রাখবো? কিরকম মনে রাখবা মানে এটা খুবই সহজ। এই যে তোমরা সেই জিনিসই মনে থাকে যেই জিনিসের অর্জন অনেক কষ্টের হয় এবং যে জিনিস নিয়ে সচরাচর আলোচনা হয়। এখন তুমি যদি এতই তামাশা করো যে সারাদিন পিরি পায়ার ক্যালো আর ওই অনলাইনে ঘুরে বেড়াও, তাহলে তো হবে না। এগুলো নিয়ে কথাবার্তা বললে এমনি মনে থাকে। আর ওই যে H2S2O8, H2S2O7, এগুলো তোমার পুরো ইন্টারমিডিয়েট জুড়ে আর কোথাও কাজে লাগবে না, ও 9-10 এর জিনিস, শেষ। আচ্ছা, ভাই এগুলো নিয়ে প্রচুর আলোচনা হবে? হবে না বলছি, হবেই না ইন্টারমিডিয়েট আলোচনা। এই আমি শুধু পৃথিবীতে করি একা, আর কারো লেকচারে দেখবা যে নাই, এগুলো নিয়ে কথাই বলে না। আসো, Fe3O4 অণুতে আয়রনের জারণ সংখ্যা, এটা তো আমি একটু আগে দেখাইছি, এখন গাঠনিকভাবে একটু দেখানোর চেষ্টা করি। এটার গঠনটা দেখতে অনেকটা এরকম। সেটা হচ্ছে Fe এই একটা থাকলো, এইখানে একটা অক্সিজেন, এইখানে একটা Fe, এইখানে আবার একটা অক্সিজেন এইখানে। তারপরে বলেন তো আমার এই দুইটা কোন আয়রন? ভাই এটা না আয়নিক যৌগ। আরে যেটা করি এটা শোন বাবা, আমারে করতে দে, কথার মাঝখানে কইলে তো বিপদ রে বাপ। বলো, এই দুইটা কোন আয়রন? 3 যোজনীর আয়রন নাকি 2 যোজনীর আয়রন? বলো তো, আমি কি লিখছি? ভাই 3 যোজনীর আয়রন। এগুলো হচ্ছে 3 যোজনীর আয়রন। আচ্ছা, তাহলে এখন আমার বাকি আছে কোনটা? 2 যোজনীর আয়রন। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই দুজনের সাথে এই আর একটা আয়রন থাকে। সো এইটা হচ্ছে Fe3O4, দেখতে অনেকটা এরকম। এখন এর ক্ষেত্রে একটু দেখো তো ঘটনাটা কি হয়েছে। এই বন্ধনের ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন কার দিকে যাবে বলেন? অক্সিজেনের দিকে। এই বন্ধনের ক্ষেত্রে কার দিকে যাবে? আবারও অক্সিজেনের দিকে। এই বন্ধনের ক্ষেত্রে যাবে অক্সিজেনের দিকে। তাহলে এই আয়রনের জারণ সংখ্যা আসলে কত? +3। এইখানেও একই অবস্থা, বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেনের দিকে, এই বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেনের দিকে, এই বন্ধন জোড় ইলেকট্রনও অক্সিজেনেরই দিকে। তাহলে এই আয়রনও বিপদে পড়ে হয়ে গেল +3। তাহলে এই আয়রনের কি অবস্থা? এই বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেনের দিকে, ওই বন্ধন জোড় ইলেকট্রন ওই অক্সিজেনের দিকে। তাহলে এই আয়রনের হয়ে যাবে +2। বসতে পেরেছো? তাহলে Fe3O4 এ আয়রনের অ্যাকচুয়াল জারণ সংখ্যা কিন্তু +2 আর +3। Fe3O4 কি অণু নাকি যৌগ? অণু নাকি যৌগ কথাটার মানে কি আমি বুঝি নাই। মানে স্লাইডে অণু লেখা, তাই আর কি জিজ্ঞেস করলাম। একই কথা আর কি। এই অণুতে আয়রনের জারণ সংখ্যা কত, বা এই যৌগে আয়রনের জারণ সংখ্যা কত, মানে যৌগেরই তো অণু হয়, মৌলেরও অণু হয়, বাট এই যৌগটার কথা বলছে আর কি। ওকে, আপনারা কি বুঝছেন ব্যাপারটা? বুঝেন? হ্যাঁ ভাইয়া। ওকে, এবার শুনে রাখো, কোন এক বন্ধু জানি বললো যে ভাই এটা তো আয়নিক যৌগ। তোমরা এখন এমন পর্যায়ে আসছো যখন আসলে আয়নিক আর সমযোজী বলে যে আলাদা ডিস্টিংক্ট দুইটা লেভেল বুঝতা, এখন আর ওটা বোঝা যাবে না। ইন্টারমিডিয়েটে আমরা একটা কথা বলবো, অনেকে 9-10 হয়তো বা শুনছো, দুনিয়ার কোনো যৌগই শতভাগ আয়নিক না, কোনো যৌগই শতভাগ সমযোজী না।
যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যৌগটাকেই তোমাদের 9-10-এ অনেক স্যাররা অনেক প্রশ্নে বারবার বলছে না যে কি জানি ফাজানের নীতি অনুসারে এই যে ফাজান তুই তো 9-10-এ ফাঁস নাই, ওই জিনিস নিয়ে তুই কেন কথা বলতেছস? তোরে 9-10-এর অনেক প্রশ্নে বিভিন্ন সময় আশা ইশারা ইঙ্গিতে বুঝাইতো না এই যে একটা সমযোজী যৌগ, বাট এটা তো সমযোজী না, হ্যাঁ বাই ভাই। ডেফিনেশন এটা তো আয়নিক। কিন্তু এই আয়নিক যৌগের মধ্যে এত বেশি সমযোজী চরিত্র চলে আসে, ওরে তোমার সমযোজী বলে ডাকতে ইচ্ছা করে। বাস্তবতাও তাই। এখানে পোলার আয়ন বলে একটা ব্যাপার আছে, ওই যে তোমরা অনেকে ফাজানের নীতিও পারো, সো তাহলে বুঝতেই পারতেছো যে কিছু আয়নিক যৌগ আছে। এই একজনের কথার মধ্যে কেন আর একজন বলিস? কারোর কথাই বুঝি না, আবার বল কি? এখন আর কেউ বলবে না, মজা। ছিল একবার। কি জঙ্গল ছিল একবার? কার জঙ্গল ছিল? বলছি যে ফাজানের নীতি নিয়ে আমরা এক্সামও দিছি ও পরীক্ষায়। আচ্ছা, ওই যে দেখো ওদের স্কুলের স্যার মেলা পারে, সে ফাজানের নীতি নাকি পরীক্ষা দিয়ে দিছে। এই স্যারগুলারে ধৈরে বসায়া আমার মানে কি যে করতে ইচ্ছা করে যে কি আপনি নিজে কিছু পারেন না। ওই যে ক্লাস 7-এর একটা বাচ্চাকে ত্রিকোণমিতি জিজ্ঞাসা করা, সে যদি পারা লোক হইতো, জ্ঞানওয়ালা লোক হইতো, ওই লেভেলের জিনিসপত্র দিয়ে অনেক খাটানো যায়। এই যে তোমাদের বিভিন্ন বড় কোচিংয়ে ডাইকে নিয়ে দেখাও না, ওই যে এখন লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা বাইর করা শিখাচ্ছে। আরে ছাগল, ওই জিনিস জীবনেও এনডিসিতে আসবে না, আর ওই সূত্র ছাড়া করা যায় না এমন কোনো কিছু এনডিসিতে দিবেও না। ওই এনডিসি স্যাররা তো বোকা না, তারা ঠিকই লেভেল অনুযায়ী বুঝে দিবে যে বাচ্চাকে কি জিজ্ঞাসা করলে আমি বুঝতে পারবো যে ও আসলে পড়াশোনা করছে কিনা। ওকে, ভাই তাহলে তো সবাই পারবে। না এটা আবার বোকার মতো কথা। তোমারে আমি ধরো এই যে তোমরা এই জায়গায় যারা আছো তারা জানি আমি অনেকেই HSC 27-এর ক্লাস দেখছো ফাউন্ডেশনের, অথবা আমাদের রকেটিয়ার্সের পোলাপাইন। এই যে প্রশ্নটা করছো যে আমি গাঠনিক সংখ্যা থাকার সময়, ভাই এইটা না আয়নিক যৌগ? এই জিনিস বাংলাদেশের কয়জন স্যার জানে যে আয়নিক যৌগ ছাড়া সমযোজী হইলেই তখন এই বন্ড দিয়ে দিয়ে গাঠনিক সংখ্যা থাকে? এ জানে না। এইসব নিয়ে প্রশ্ন করলেই টের পাওয়া যায় যে ও আসলে কতখানি পড়ছে। এটা খুবই বোকার মতো ধারণা যে সহজ প্রশ্ন করলে এনডিসিতে সবাই পারবে। সহজ না, ওই লেভেলেরই অনেক গভীর প্রশ্ন আছে, গভীর জানার প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোই করে। তুমি কোনো কথা লাগবে না ভাই, এনডিসির হলিক্রসের গত 5, 7, 10 বছরের প্রশ্ন নিয়ে তুমি আমার সাথে বইসা দেখাও খালি একটা প্রশ্ন যেটা ইন্টারমিডিয়েট ছাড়া জানা যায় না। নো, নট এ সিঙ্গেল ওয়ান। বরং 9-10-এরই ওই বইয়ের ভিতর থেকে খুবই সুন্দর সুন্দর প্রশ্ন স্যাররা খুঁজে বের করে যে দেখি বাচ্চাটা এটা শিখছে কিনা, ওটা শিখছে কিনা। ব্যাপারটা এরকমই আর কি। ওকে চলো ভাই একটা এখন। মানে একটা প্রশ্ন করি হুম ভাই, মানে সিট তো ভাই মোটের উপরে 1800, কিন্তু এইরকম পারে এরকম বাচ্চা কাছে তা না হলেও ধরেন 10,000 আছে না বাংলাদেশে। না না So, না না তারপরে না না 10,000 টিচারই নাই। তুই আমারে রাগাইতেছস কেন? রাগাইতেছস তুই জানোস এগুলো আমি ভালো করে রাগাইতেছি কি না, বলি? estimate এইটা তো রাগার মতো কথা। বাংলাদেশে 10,000 দূরে থাক, বাংলাদেশে 100 জানা টিচার নাই। মেলা জানা লাগবে না, ওই লেভেলে পড়ানোর জন্য ন্যূনতম যেটা জানা দরকার সেই টিচার নাই, আমি গ্যারান্টি দিব। যদি থাকতো এই বই, এই স্বৈরাচারী বই 17 বছর ধরে চলতে পারতো না, এখনো চলতেছে। এই কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলা হইতো। 10,000 বাচ্চা আছে 28 ব্যাচে। কি মনে করস তুই নিজে রে ঘোড়ার ডিম? বাট বাটা বলো আসো। না, তো এই যে sorry। এটাও হচ্ছে আবার ওই জিনিসই দেওয়া আছে আমার বইয়ের কপি, স্ক্রিনশট, এইটুকু পার্ট, এইটুকু পড়ো আর কি। ওকে, তারপরে আসো টেট্রাথায়োনিক অ্যাসিড। এখন টেট্রাথায়োনিক অ্যাসিডের সংকেত কি হবে বলো? টেট্রাথায়োনিক অ্যাসিড কে পারবা? H2S4O6 কি বললা? H2S4। H2S4O6 হ্যাঁ, এটা কেমনে পারছো, কেমনে জানো? সোডিয়াম টেট্রাথায়োনেট থেকে হিসাব করলাম আর কি। হ্যাঁ, সেটাও যে করা লাগবে এটাও আবার কোথায় দেখ, শিখছো? এন্ড গেমে দেখেন, আপনি 10,000 ছাত্র বলতেছিলেন, এই আরিফ হকেরই বানানো জিনিস। হ্যাঁ, আমি এটা ফেসবুক লাইভে যাচ্ছে আমি জানি, অ্যান্ড আই এম ডুইং সাম সর্ট অফ ভাব মারতেছি। ইয়েস, দ্যাট ইজ ট্রুথ। তুই বাংলাদেশে আমার ছাত্র ছাড়া বাইর করে দেখা না একটা যে এই জিনিস অ্যানালাইসিস করে বাইর করতে পারবে, পারবে না। তুই এসেছিস 10,000 শুধু HSC 28-এ। হে বলদ, কোন ভাবের দুনিয়া থেকে আসছস? 10,000! আল্লাহ, নাই এসব নাই, এত ভাইবা লাভ নাই। চলো, ঘটনা হচ্ছে H2S4O6 এটা কিভাবে পাইছে ওই ভদ্রলোকে আমি একটু শিখাই। ঘটনা হচ্ছে H2SO4 এর নাম কি আমাকে একটু বলেন তো? এটার নাম হচ্ছে সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। তাহলে এর প্রোটন বাদ দিয়ে যদি সোডিয়াম ঢুকাইতাম তাহলে কি হইতো? Na2SO4, এটার নাম কি হতো? সালফিউরিক অ্যাসিড থেকে নাম হয়ে যেত কি সোডিয়াম সালফেট।
তাই তো? এখন এইটার নাম বলছে টেট্রাথায়োনিক অ্যাসিড। ও আবার রিলেট করছে উল্টা দিক থেকে। কিভাবে? Na2S4O6 বলে একটা যৌগ আছে, 9-10 থাকে না, ইন্টারমিডিয়েট, এটা বহুত কমন একটা যৌগ। এই যৌগটার নামই হইতেছে সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম টেট্রাথায়োনেট, THIONATE, NATE, থায়োনেট। তোদের একটা চ্যালেঞ্জ দিই, দাঁড়া দিতেছি। তাহলে এটার উল্টা করে আমি যদি সোডিয়াম ফালাই দিয়ে আবার হাইড্রোজেন ঢুকাই তাহলে কি হবে? H2S4O6, এটার নাম কি হবে গেস করেন তো? সালফিউরিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট, তাহলে সোডিয়াম টেট্রাথায়োনিক অ্যাসিড। তাহলে এটার নাম হবে টেট্রাথায়োনিক অ্যাসিড। এই অ্যাসিডটা আমি নিজে চিনছি কবে জানিস? টেট্রাথায়োনিক অ্যাসিড, এই অ্যাসিডটা আমি নিজে চিনছি HSC 26 এন্ড গেমের সময়, সরি এন্ড গেম না, ফাউন্ডেশনের সময়, মানে বেশি দিন আগে না তো, 2024 সালের, তাহলে ওদের যখন কোর্স শুরু হয়েছে হয়তো বা জুন মাস কিছু একটা হবে, ওই সময় আমি সম্ভবত ওদের ফাউন্ডেশনে দেখাইছিলাম। তারপরে HSC 27-এরটা তো পুরো ওপেন করে দিছি। তুই তার আগে পুরো বাংলাদেশের যত এডটেক ফেডটেক স্কুলের টিচার, কলেজের টিচার, যেখান থেকে পারিস তুই শুধু নিয়ে আয় একটা কন্টেন্ট প্রমাণ সহকারে। টেট্রাথায়োনিক অ্যাসিড বাংলাদেশের কেউ কোনোদিন কোনো ক্লাসে উচ্চারণ পর্যন্ত করছে বা এটার নাম লিখছে? ভাই এডটেক তো সব রিফাত একাডেমি, মানে কি না না, বলবো? রিফাত একাডেমি না, ওটা ছোট করো না, থাক হইলো। আছে তো অনেক কিছু, তাই না? অনেক কত জানা জানা স্যাররা আছেন, দেখায় ওই জিনিস আছে নাকি কোথাও। নোবডি সেইড ইট, এবং আই ডিডন্ট কপি ফ্রম এনিওয়্যার। আমার মাথায় আসছিল একদিন রাতের বেলা সোডিয়াম টেট্রাথায়োনেট, তাহলে তো এখান থেকে একটা অ্যাসিড হবে, সোডিয়াম টেট্রাথায়োনিক অ্যাসিড। গুগল করে দেখলাম হ্যাঁ ঠিকই আছে, অ্যাসিড এক্সিস্ট করে এবং এটার কেমিস্ট্রি খুব সুন্দর। সো লার্নিং একটা মানুষ হও, যে মানুষ শুধু আরেকজনের কাছ থেকে কপি করে না, তার নিজস্ব একটা চিন্তা ক্ষমতা আছে। তুমি যে কইলা 10,000 নাকি এরকম পোলাপাইন শুধুমাত্র HSC 28 আছে, এটা বাংলাদেশের পুরা, তুই যত HSC 07 থেকে 05 থেকে নিয়ে তুই 10,000 মানুষই খুঁজে পাবি না, মানুষই নাই। 10,000 নাকি HSC 28 আছে, ইন্নালিল্লাহ, কি ধ্যান ধারণা নিয়ে বাইচে আছে। এইটা বর্তমানে পুরো বলদের রাজ্য চলতেছে, বুঝছো? যাই হোক, চলো এখন ঘটনা হচ্ছে H2S4O6 এই বস্তু গাঠনিক সংকেত কি হবে তার আগে এই জারণ সংখ্যা বের করে দেখো তো কত হয়। +2 - 12, তাহলে কত? +10, +10/4 মানে কত? +2.5 আসে না? হ্যাঁ, ফ্র্যাকশন চলে আসে। যদি ফ্র্যাকশন চলে আসে তার মানে তো ডালমে কুচ কালা হয়, তাই না? তো ফ্র্যাকশন জারণ সংখ্যা আমরা দেখছি এটা হইতেই পারে, কিন্তু আমরা এখন একটু ব্যাখ্যা চাই যে কিভাবে হইলো ফ্র্যাকশন। সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য এটা গাঠনিক সংকেত আঁকা লাগবে। কিভাবে আঁকবো? এটাও কি মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড বলে মনে হচ্ছে না? অনেকগুলো সালফার। হ্যাঁ ভাইয়া। সো এদের ক্ষেত্রে গঠনটা তোমাদেরকে আমি একটু বলে দেই কেমন হবে। প্রথম কথা হচ্ছে দুইটা সালফারের সাথে দুইটা হাইড্রোজেন OH আকারে থাকবে, ওই দুইটাকে আগে একটু লিখে ফেলি। H বন্ড হচ্ছে O, তারপরে একটা S। তাহলে এবার আমরা এই পাশে আবার একটু মিররিং করে দেই। এই যে হইলো। ভাই চার কোণায় চারটা থাকবে না? সাইড কোণায় সাইডটা কেমনে থাকে? হাইড্রোজেন তো আমার দুইটা, তাহলে সাইড কোণায় সাইডটা কেমনে থাকে? ওকে, তারপরে আসো, এতগুলো অক্সিজেন, তাহলে আমাদের সালফারের সাথে ডাবল বন্ড দিয়ে ধরানো লাগবে। ধরাইলাম, এই যে ধরাইলাম। তারপরে কি হবে বলো তো? এই বস্তুটা ওই দিকে পাঠাই দাও, তাহলে সুন্দর। আমার অক্সিজেন বাকি আছে কয়টা? ও অক্সিজেন তো হয়ে গেছে, 3 আর 3 6, ঠিক আছে না? বুঝছো? হ্যাঁ ভাই। এবার তাহলে বাকি আরো দুইটা সালফার আছে, কি করা যায় বলো তো? দুইটা লাগাই দিতে হবে সালফার। এই যে পরাপর এই So, দুইটার যোজনী 2। হ্যাঁ, এইগুলার যোজনী 2। সালফারের যোজনী কত? 2 4 6 করে আছে না? আছে, জানো তো? হ্যাঁ ভাইয়া। এটাই। এবং এই যৌগটাকে তুমি আরেকটা জিনিসও চিন্তা করতে পারো, সেটা কি জানো? সেটা হচ্ছে এটা বেসিক্যালি কেউ ভেবে বলতে পারবেন এটা কোত্থেকে আসছে? কি মনে হয় দেখে বলো তো? একটা জিনিস আইডিয়া পাওয়ার কথা, জাস্ট। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। কাছাকাছি গেছিলি, আওলায় ফেলাইলি। পারক্সি সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, পারক্সি মনোসালফিউরিক অ্যাসিড যেটা ছিল, নাকি ডাই, কোনটা? ডাই। পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিডের এই যে মাঝখানের যে দুইটা সালফার, এই সালফার দুইটার জায়গায় কি ছিল বলেন তো? অক্সিজেন ছিল। অক্সিজেন। ছিল। তো অক্সিজেন আর সালফার কি একই গ্রুপের মৌল না? সো বেসিক্যালি অক্সিজেনকে রিপ্লেস করে কে ঢুকছে বলেন তো? সালফার ঢুকছে। সালফার। দ্যাটস ইট, এইটাই। এখন ঘটনা হচ্ছে, চলো ওইখানে পাশাপাশি দুইটা অক্সিজেন থাকার কারণে তুমি বলতেছিলা হচ্ছে
পার অক্সাইড, কিন্তু এখানে পাশাপাশি দুইটা সালফার থাকলে কিন্তু পার সালফাইড বলা যাবে না। চলো এখন দেখি, হিসাব করি। বলেন এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, এই অক্সিজেনের -2, এটারও -2, এটার হচ্ছে -2, এটার হচ্ছে -2, এটার হচ্ছে -2, এটার হচ্ছে -2, এটার কত? +1। এবার ভাবো তো এই সালফার দুইটার কি অবস্থা। এই সালফার কি এই পাশের, মানে আমি ABCD দেই, এটা ধরো এ যুদ্ধ, এখানে বন্ড পেয়ার ইলেকট্রনের যে টানাটানি, দাঁড়া, এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রন টানাটানি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। বলেন এ যুদ্ধে কোন সালফার জিতবে, এক্স সালফার নাকি ওয়াই সালফার? বলো। দুইটাই তো একই দূরে টানবে। তাহলে সমান টান কে জিতবেটাকে, কে ইলেকট্রন নিয়ে চলে যাবে? কেউ নিবে না, ম্যাচ ড্র, ম্যাচ ড্র। তাহলে ওয়াই আর জেড সালফারের মধ্যে এই বন্ধন জোড় ইলেকট্রন কে নিবে? আবারও ড্র হয়েছে। সো এই বিশ্বকাপ খেলে কোনো লাভ নাই। এই সালফারেরও ধারণ সংখ্যা হবে 0, এইটারও কত হবে বলেন তো? 0। তাহলে এবার ঘটনা হচ্ছে আমাদের এইখানে কি থাকলো? -6। তাহলে এই সালফারের ধারণ সংখ্যা কত বলেন তো? +6। তাহলে এই +6 কেমনে হইলো রে ফাজিলের দল? একটু ভুল করছি না? মানে এখানে তো কাটাকাটি করি নাই তো আমরা। হ্যাঁ +5 হবে। কেমনে +5 হয়েছে বুঝছেন তো? এই টোটাল সাইডটা চিন্তা করেন না, -6 আর এই +1, তার মানে বাকি এখনো কত প্লাস আছে আমাদের? +5 আছে। এই পাশেও চিন্তা করে দেখো টোটালটা কত? -5 আছে। তাহলে এখানে কত হবে? +5। এখানে বেসিক্যালি দুইটা সালফারের জারণ সংখ্যা +5 আর দুইটার হচ্ছে 0। এই কারণে আপনি যখন গড় করেন তখন কি হয়েছে বুঝছেন তো? কেউ বুঝা না। হ্যাঁ ভাইয়া। কিন্তু +5 কিভাবে হয়? আমরা 2 4 কিন্তু +5 সালফারের জারণ মান তো হয় না। সালফারের জারণ মান হয়, তুমি চেনো না, আমি চিনি না, আমরা কখনো দেখি নাই, বাট হয়। হয় বলেই তো এই অবস্থা। কেমনে হয় সেটা বলতে পারবা কেউ? ব্যাখ্যা দিতে পারবা? আরো ইলেকট্রনিক ব্যাখ্যা কেমনে হয় ভাইয়া বলেন। সালফার অক্সিজেনের থেকে বেশি মানে সালফার সালফারটা অক্সিজেনের থেকে কম ইলেকট্রোনেগেটিভ। তাহলে ধরে নিতে হবে যে ওইখানে একটা অক্সিজেন থেকে যদি মানে 2টা গেইন করে, আর আরেকটা অক্সিজেন থেকে যদি 2টা গেইন করে, আর একটা সালফারের সাথে ড্র হলে আরেকটা অক্সিজেন থেকে যদি একটা গেইন করে, মানে ওর কথাটা আমি একটু সহজে বলি, বুঝতে পারছে বাট বলতে পারতেছে না। ঘটনা হচ্ছে দেখ, এই যুদ্ধে তো ড্র, এই পাশেরটা, এটা কি বুঝছস? বুঝা না? হ্যাঁ ভাইয়া। এইটা ড্র। আচ্ছা বাদ দে, এইগুলো সব বাদ দে, এগুলো সব ড্র হয়ে গেছে, এগুলো চিন্তা করার দরকার নেই। এগুলো যদি ড্র হয়, ওই পাশে বন্ডিং আছে কয়টা? 5টা না? হ্যাঁ ভাইয়া। 5টা বন্ধনে সালফার সব জায়গায় হারছে, শেষ। 5টা ইলেকট্রন হারাইছে, তাহলে +5। বোঝো নাই? বুঝছি ভাইয়া। এটাই এখন ঘটনা হচ্ছে। আমি তোমাদের গতদিন যখন জারণ সংখ্যাগুলো লিখে দিছিলাম তখন কিন্তু এখানে স্লাইডে লেখা ছিল কিছু পরিচিত মৌলের সচরাচর ব্যবহার করা জারণ সংখ্যা, ইউজুয়াল। তার মানে কি ওইটাই যে সব? নট লাইক দ্যাট, ওর বাইরে আরো বহু কিছু আছে, তুমি আমি দেখি নাই। অদ্ভুত সব জারণ সংখ্যা 5টা আছে। ইলেকট্রন থাকলে কি 5 জারণ সংখ্যা হইতে পারে? 5টা ইলেকট্রন থাকলে না রে বোকা, তোর কাছে ধর লাস্টের শেলে 10টা ইলেকট্রন আছে, বাট 5টা সামহাউ তুই লুজ করতেছিস, 5টা ইলেকট্রন হারাচ্ছিস, কেউ না কেউ টান দিয়ে নিয়ে যাচ্ছে, and only then it becomes the oxidation number +5, as simple as that। সেটাই বলছি ভাইয়া, মানে 5টা থাকলেই সিম্পলি আমি বলবো যে আমার 5টা থাকতে পারে। 5টা থাকতে +5 হইতেই পারে, বাট ওর লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন আছে তার চেয়ে বেশি পজিটিভ হইতে পারবে না, এটা আর কি। ওকে, সো বুঝছেন ব্যাপারটা সবাই আপনারা? কি হয়েছে এখানে? অরবিটাল দিয়ে বুঝতেছি না। কি বুঝতেছো না? অরবিটাল দিয়ে। অরবিটাল কোথায় পাইলি এখানে? আল্লাহ ইন্নালিল্লাহ। মানে সালফারের অরবিটাল। ওফ যন্ত্রণা রে, এইটা সুইলে গেলিটা কেন? অরবিটালে তোকে যাইতে বলছে এটা কেটা গাধা? 1s2 2s2 2p6 3s2। দেখ কথা কইস না। সালফারের যোজনীতে এখানে 6, তাহলে সালফারকে উত্তেজিত করা লাগবে না? সালফারকে 2বার উত্তেজিত করা লাগবে, তাহলে 3s এ হবে 1, 3px এ হবে 1, 3py এ হবে 1, 3pz এও হবে 1, 3dxy তে হবে 1, 3dxy 1 2 3 4 5, তারপরে কি আবার 3dyz এও তো 1 হবে নাকি? জি আপনাদের দেখাইছিলাম কিন্তু রকেটিয়ার্সে যে কেমনে এরকম বেশি উত্তেজিত করা যায়। তাহলে এটা হবে 3dyz এ 1। এখন তোমার না বুঝার কি আছে? কোন একভাবে হইছে কি, কোন একটা ইলেকট্রন সালফারের সীমানায় বসে আছে, ওইটা কোথাও যাচ্ছে না, কিন্তু এই প্রত্যেকটা ইলেকট্রনের হইছে কি জানো? এই 3s টা একটু টান খেয়ে ওদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, তাইলে এই হইলো +5, শেষ। ঠিকই তো আছে ভাই। নিধি বুঝিস নাই? বুঝছি। তোর নাম নিধি না, তোকে এখন থেকে গাদি বলে ডাক। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে এই বস্তুটা গেল আমাদের।
তো এইটা শেখার পরে ধরো সোডিয়াম টেট্রাথায়োনেট আমাদের কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পড়তে কাজে লাগবে, কেমিক্যাল বন্ড পড়তে কাজে লাগবে। তখন যখনই তোমার কাছে ব্যাখ্যা চাওয়া হবে যে সোডিয়াম টেট্রাথায়োনেটে কেন সালফার অক্সিডেশন নাম্বার +2.5, তার ব্যাখ্যা কি, তুমি এটার সংকেত পারো, গাঠনিক সংকেত, কিন্তু সোডিয়াম টেট্রাথায়োনেট রাখতে না পারলে তো বিপদ। পারবা? দুইটা হাইড্রোজেন ফালায় দাও, হাইড্রোজেন সোডিয়াম তখন এই বন্ড গুলাকে মাইনাস আকারে মাথায় তুলে দাও আর দুই পাশে দুইটা সোডিয়াম প্লাস লিখে দাও, শেষ। বুঝিয়েছো আমার কথা? সোডিয়াম টেট্রাথায়োনেটের গাঠনিক সংকেত হয়ে যাবে। ওকে, তারপরে চলেন, এই যে Na2S4O6 এ সালফারের জারণ সংখ্যা কত দিয়ে ফেলছে একেবারে। তাহলে আমরা কি করতেছি, পুরো জিনিসটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, দেখো কপি, এখানে পেস্ট, এইখানে এই হাইড্রোজেন চলে গেল প্লাস আকারে, এটা চলে গেল, তাহলে এটা কি একটা মাইনাস চার্জে পরিণত হবে না? আবার এই হাইড্রোজেনটাও চলে গেল, এই যে প্রতিস্থাপিত হইলো, চলে যাওয়ার পরে তাহলে এই পাশে একটা কাকে লিখবা, এই পাশে লিখবা একটা সোডিয়াম প্লাস, বোঝো নাই বাবারা, সোডিয়াম প্লাস, আর ওইখানে একটা কি লিখে দিবা, সোডিয়াম প্লাস। এই যে তোমার গাঠনিক সংকেত, আয়নিক যৌগের গাঠনিক সংকেত আয়ন দিয়ে লিখতে হয়। মানে ধরো তোমাকে যদি বলি সোডিয়াম ক্লোরাইডের গাঠনিক সংকেত, তাহলে প্লিজ ডোন্ট রাইট Na বন্ড Cl, দ্যাট ইজ ফানি। আয়নিক যৌগের গাঠনিক সংকেত লেখার নিয়ম হচ্ছে আয়ন দিয়ে। আয়নিক যৌগের বেসিক্যালি গাঠনিক সংকেত হয়ই না, মানে তারপরেও যদি লিখে বুঝাইতে চাও তাহলে ব্যাপারটা এইভাবে লিখতে হয়, প্লাস মাইনাস দিয়ে। বুঝছেন কি আপনারা? জি। ওকে, তাহলে এই যে হয়ে গেল সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে এখানেও সালফারের জারণ সংখ্যা কত হবে, দুইটার হবে +5, দুইটার হবে 0, সহজ জিনিস। তারপরে চলো, CrO5 অণুতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা খুব বিখ্যাত প্রশ্ন, এটা গুহ স্যারের বইতে সম্ভবত আছে নাকি হাজারি স্যারের বইতে জানি। এইটার যদি নর্মালি তুমি হিসাব করো তাহলে কত আসে CrO5 এ ক্রোমিয়ামের, বলো তো? ভাই 10 আছে, +10 আসে, কিন্তু এটা তো সম্ভব না, বুঝতেই পারতেছো। ক্রোমিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন থাকে কয়টা? 6টা না কয়টা? না আর একটু বেশিই থাকে, হ্যাঁ না সরি, লাস্ট শেলে তো যদি 4 বলি, 4th শেলে থাকে তো একটা মাত্র ইলেকট্রন, মনে আছে তো, 3d5 4s1। এক আর দুই। তাহলে এক তো আর মানে সরি +10 তো আর সম্ভব না। সো এটার জন্য গাঠনিক সংকেত আঁকাই লাগবে। তখন কি করব আমরা, এটার গাঠনিক সংকেতটা বেসিক্যালি এরকম, এই যে এই জিনিসের আবার একটা কপি পাস্তা করি দেই পাশে, মিরর, নাইস। দেখছো প্রযুক্তি আজকে আমাদের কোথায় নিয়ে চলে গেছে। এখানে একটা ডাবল বন্ডও থাকে। বলো এবার আমাকে, এটা কেমন অক্সিজেন? এটা পারঅক্সাইড। পারঅক্সাইড, এর জারণ সংখ্যা হবে হচ্ছে -1, এটারও হবে হচ্ছে কত, -1, এটারও হবে হচ্ছে -1, এটারও হবে হচ্ছে -1। বুঝেছো? আচ্ছা, তাহলে এই অক্সিজেনটা কেমন অক্সাইড? নরমাল সাধারণ অক্সাইড, তাহলে -2। তাহলে এবার হিসাব করেন, নেগেটিভ টোটালি কতগুলো আছে, -2, -2, তাহলে কত হলো, -4, আরো -2, -6, তাহলে একা ক্রোমিয়ামের কত হবে বলেন তো, +6। এই তো, তাহলে ভাই ও ক্রোমিয়ামের কি ডি অরবিটালের সেগুলো ছেড়ে দেয়? সাইডে দেয় মানে একটু ওর দিকে শিফটেড হয়, তোমাদের বুঝাইতে পারতেছি না, মানে এগুলো সমযোজী বন্ধন দিয়ে আঁকতেছি, মানে কি এগুলো অনেক বেশি পোলারায়ন ঘটছে, অনেক বেশি সমযোজী টাইপের ক্যারেক্টার। সো ধাতু আর অধাতু মিলে যৌগ গঠন করলেও বন্ড পেয়ার ইলেকট্রনটা অনেক বেশি অক্সিজেনের দিকে শিফটেড, এই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি প্লাস। বুঝছেন কি? হ্যাঁ ভাইয়া বুঝছি। মানে পুরা তো আর ছেড়ে দিবে না আর কি। ওকে, নাম কি? এটার নামটা ভুলে গেছি, খুব সুন্দর একটা নাম আছে, ক্রোমিল অক্সাইড। এটা না, ক্রোমিল ক্রোমিয়াম অক্সাইড পেন্টক্সাইড মনে হয় কিছু একটা ক্রোমিয়াম হবে এরকম, পেন্টক্সাইড বলা যায় না? হয়তোবা বলা যায়, তারপর একটু চেক করে দেখা উচিত, আমার আমি ভুলে গেছি এই মুহূর্তে। ক্রোমিয়ামের লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে, এটার সাথে হ্যাঁ। তো এটা মিলতে না না, মিলবে না কেন? ওই যে আরে বোকা, এই যে ডি ব্লকের যে মৌলগুলা, তারা কি শুধুমাত্র কি বলে 4th শেল দিয়ে বন্ধন গঠন করে? হায় হায়, কয় কি? এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? প্রথমে লিখলাম আমি আর্গন, মানে কয়টা ইলেকট্রন গেল বলো তো এখানে? 18টা। বুঝেছো? হ্যাঁ, 18-র পরে কি থাকে বলেন তো আমাকে একটু? 3D থাকে না, 1 2 3 4, তারপরে কি থাকে বলেন তো? 4s থাকে। সো ঘটনা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন মনে আছে আপনাদের? 18-র পরে ওখানে দুইটা যাওয়ার কথা, 20 21 22 23 24 25, সরি তো 24টা। এখন এইভাবে 3D 4 তো আর থাকবে না, তাহলে কি হবে? এইখান থেকে একটা ইলেকট্রন আমার চলে আসবে কোথায় বলেন তো? এইখানে চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ডি ব্লকের যে মৌলগুলা, তারা যে শুধুমাত্র 4s এর ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করে তা কিন্তু না, ওরা 3D এর ইলেকট্রন দিয়েও বন্ধন গঠন করে। সো বেসিক্যালি ও +6 কেন হয়েছে বুঝছো? এই 6টা ইলেকট্রন নিয়ে সে অক্সিজেনের দিকে শিফট করে তারপরে বন্ধন করতেছে আর কি। বুঝেছো? বোঝা না? ওকে, সো এরপরে চলো। এখানে কি বোঝা যাবে যে 4s এর ইলেকট্রনটা কার সঙ্গে বন্ধন গঠন করছে, মানে কোন অক্সিজেনের সঙ্গে বন্ধন গঠন করছে?
বোঝা যাবে বাবা, এটা কেমিক্যাল বন্ডের ক্লাস না, আমরা শুধু জারণ এই তোর নাম মনে হয় কি জানো, জিম না কি একটা নাম তোর, সাম্য তোর ভয়েস তো পুরোপুরি ওই পোলার মতো। আচ্ছা হইলো, যাই হোক, আমরা এখন কেমিক্যাল বন্ড আলোচনা করতেছি না, আমাদের ফোকাস অনলি জারণ সংখ্যা দিকে। এখন ওদিকে গেলে এই টপিক শেষ হবে না, বুঝিয়াছো? বুঝে না? জি ভাইয়া। আচ্ছা বলবো, এগুলো বলবো কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে যায়, এখন না আর কি। ওকে বন্ধুগণ, আজকে অলরেডি 11টা বেজে গেছে, আমরা 2 ঘন্টা ধরে ক্লাস করতেছি, আমি খেয়ালই করি না, তোমাদের সাথে গল্পে গল্প অনেকদিন চলে গেছি। এখান থেকে আমরা আগামী দিন করবো না, এই যে এই স্লাইডটা ধরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর অল্প কিছু টপিক ছিল আমার, কার্বন সাব অক্সাইড আর হচ্ছে এই যে বাড়ির ভাবনা চাবনা, এটা হাইড্রোজনিক আপনাদেরকে অ্যাসিডে যে রেজোনেন্স কিভাবে করতে হয় এটা তো দেখাইলেন না। দেখাবো না, আজকে 2 ঘন্টা Resonance? প্লাস হয়ে গেছে ক্লাস। এই যে এগুলো আছে আর কি, আরো নতুন জিনিসও দিয়ে দিছি, বুঝেছো? এই যে একটু দেখো আর কি তোমরা, আগামী দিন আলোচনা করবো এখান থেকে আর কি। এই যে নতুন জিনিস আছে এখানে, এই যোগের নাম জানেন? N2H4 নাম কি এটার? হাইড্রাজিন নাকি নাকি হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে হাইড্রাজিন। সো এই যে নতুন জিনিস দিলাম, এগুলো নিয়ে একটু বাসায় কামড়াকামড়ি করো, বাড়ির কাজ, নতুন জিনিস আছে আর কি। সো যা হয় নাই সেটা আগামী দিন হবে, ওকে? টেনশন নেই আর কি। তাহলে আমাদের আজকের পড়াশোনা এই পর্যন্তই থাকলো, এটা আজকে বলতেছি না। বাড়ির কাজ, বাড়ির একটা বিশেষ কাজ দিয়ে দেই, তোমাদের মাঝখানে বেশ কিছু বন্ধ আছে, কেন? আজকে হচ্ছে বুধবার, তাই না? বৃহস্পতি বন্ধ, শুক্র বন্ধ, তারপরে শনিবারে যেহেতু পড়া, সো 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম প্লাস যোজনী একদম ঠোঁটের আগায় থাকা লাগবে, তা নাহলে কিন্তু মাইক দিব আমি, কিন্তু প্রত্যেককে মাইক অন করে করে ধরবো, সাবধান, পড়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যারা ফেসবুকে আছো তারা এখনো ভর্তি হও না কেন? দেখো কত অসাধারণ জ্ঞান হইতেছে, বাংলাদেশের 10,000 জন HSC 28-এর মহাজ্ঞানী আছে, যাদেরকে ফেলানোই যাইতেছে না। তোমরা তাড়াতাড়ি এখানে মনন একাডেমিতে ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা, ইংলিশ ভার্সনের কেন এখনো পোলাপাইন বেশি করে ভর্তি হচ্ছে না আমরা জানি না। ইংলিশ ভার্সনের জন্য তো আলাদা করে আমাদের অনেক কথাবার্তা বলা লাগবে মনে হয়। সো বই পাওয়া যাবা তোমরা, টেনশনের কিছু নাই। আর আবারও মনে করে দিচ্ছি, যাদের কলেজে অ্যাডমিশন দেওয়া দরকার, বাজারের আলতু ফালতু জিনিস না পড়ে দয়া করে কোশ্চেন ব্যাংক পড়ো, আর শুধু এসএসসির কন্টেন্টগুলো আবার একটু দেখো এই স্টাইলে, এখানে যেভাবে দেখানো হয়েছে। ইনশাল্লাহ আর কিছু লাগবে না আর কি। সো ঠিক আছে, আগামী ক্লাস হবে তোমাদের মনে হয় 20 তারিখে। প্রাইস কত? বুঝি নাই কি? বইগুলোর প্রাইস কিরকম? আহারে কত ফাগল হয়ে গেছে, 2,000-3,000 টাকা করে এক একটা বই লাগবে আর কি, ঠিক আছে? গাধা, আগের পোলাপাইন তো নিচ্ছে বই নাকি, 26 নিচ্ছে, 27 নিচ্ছে, তোরা এখন নিবি, টেনশনের কিছু নাই, জাস্ট ধৈর্য ধর, বিভিন্ন আলতু ফালতু জিনিস পড়তে থাক, তখন বুঝবি যে আমাদের বইয়ের গুরুত্বটা কি, তখন দিয়ে দিব। আর এই যে প্রতিদিন একটু একটু করে স্ক্রিনশট দেখাচ্ছি না, এগুলো পড়লে তুমি দরদটা ফিল করবা যে ভাই এই বইয়ের মধ্যে এমন কিছু আছে যেটা বাংলাদেশের কোথায় ডক্টরেট করা হাজারি স্যার, কবির স্যার, নাগ স্যার, ওনাদের কারোর বইতে নাই, সম্ভব না এটা। যদি কারো বইতে থেকে থাকে সেটা আরিফ ভাইয়ের বই থেকে কপি করছে বেসিক্যালি, কারণ তুমি প্রমাণ দেখাইতে পারবা আর কি যে আরিফ ভাই এই বইটা কবে পাবলিশ করছে আর ওনারা কবে থেকে বাজারে নিয়ে আসছে, তাদের আগের এডিশনের বইতে কি ছিল, এটা আর কি। সো ঠিক আছে, টাটা, দেখা হবে ইনশাল্লাহ 20 তারিখে, ওকে? বাড়ির কাজ করো, সবার কিন্তু বাড়ির কাজ দেখি নাই, বিশেষ করে যারা প্রিভিয়াস ক্লাসের বাড়ির কাজ দেওয়া নেই তাদেরকে কিন্তু নাম ধরে ডাকা হইতে পারে, তখন কিন্তু রিপ্লাই করো। টাটা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।